কাঠ দেওয়ার আওয়াজ শুনতে পাচ্ছি এবং ধুলো উড়ছে। ঠিক এই সাইডে কেউ এরকম মুখটা এরকম বাড়িয়ে এরকম আওয়াজ। কেউ একজন ওকে বলছে, কিরে কটা মাছ পেলি? যখনই ঘুরেছে পুরো ঘুরে তাকিয়ে দেখছে কেউ নেই। মানে ওরা যত দেওয়ালে ভাঙছে বলছে না নূপুরের আওয়াজ শুনতে পাচ্ছে সবাই। এবার আস্তে আস্তে বলতে বলতে আমরা ওই সিঁড়ি দিয়ে নামছি। মানে ওই ছেলেটি আমাকে আবারও বলছে, ওর গলা দিয়ে আমি মেয়ের গলা শুনতে পাচ্ছি। আমি টর্চেটে নামছি, ও বলছে দেখে নামো। ও বলছে কিন্তু আমি শুনছি একটা মহিলা কণ্ঠ। নবমীর দিন রাত্রিবেলার ওই ধনুচি নাচের সময় আমার ওই বন্ধু ধনুচি নাচের ওই আগুন থেকে ওর পাঞ্জাবি যে পড়েছিল, পাঞ্জাবিতে পরে এর পাঞ্জাবি ধরে গিয়ে ওর একটা সাইডের কিছু অংশ ওর বাড়িতে পুড়ে যায়। বাবা আমাকে তারপর বললেন যে এদের বংশগত কোনো ওই জায়গায় রয়েছে। সেসব বার করে ভোজালি, কাটারি এসব বার করে প্রথম যে করেছিল ওকে পুরো কুপি বাড়ির সবাই যে কজন ছিল বাড়িতে প্রত্যেককে। মানে হি ওয়াজ পার্শিয়ালি পজেসড, ভূতের ভর ছিল ওই সময়টায়। হ্যালো গাইজ, ওয়েলকাম টু কৌস্তবের আড্ডা। আর কৌস্তবের আড্ডাতে আজকে আমাদের সাথে রয়েছে দেবজ্যোতি এবং মা সবুজকালীর ঘটনা। এর আগে কিউরিও ফাইটে বলুন বা আমার আগের পডকাস্টে বলুন, আপনারা অনেক পছন্দ করেছেন এবং আজকে দেবজ্যোতির এমন কিছু ঘটনা আমরা শুনবো, জানবো, যা শুনে হয়তো আপনারা সত্যি কথা বলতে মনে প্রাণে শিহরিত হয়ে উঠবেন। ঘটনাটা শেষ অবধি শুনবেন এবং আজকের এই এপিসোড আপনারা কোথা থেকে দেখছেন, শুনছেন, কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন অ্যান্ড সাবস্ক্রাইব টু কৌস্তবের আড্ডা। চলুন আর বেশি কথা বাড়াবো না, সরাসরি চলে যাব কৌস্তবের আড্ডার মারাত্মক একটা হরর পডকাস্টে। হ্যালো দেবজ্যোতি, ওয়েলকাম টু কৌস্তবের আড্ডা। আর কৌস্তবের আড্ডাতে এটা তোমার দ্বিতীয় টাইম। কেমন লাগছে ফিরে এসে, সেটা আমি সবার আগে জানতে চাই। খুব ভালো লাগছে। প্রথম এপিসোডে মানুষের অনেক ভালোবাসা পেয়েছি এবং অনেক কমেন্ট পড়েছি। আমি প্রত্যেকটা মানুষের কমেন্ট পড়েছি, খুব ভালো লাগছে দ্বিতীয়বার এসে। আচ্ছা, প্রথমবার যে ঘটনাটা শেয়ার করেছিলে সেই ঘটনার মধ্যে বেশ কিছু এমন এলিমেন্ট ছিল, এমন কিছু তথ্য তুমি প্রদান করেছিলে, এমন কিছু জানিয়েছিলে যেটা মানুষ খুব রিলেট করতে পেরেছিল। কিন্তু আজকের যে ঘটনাটা রয়েছে সেই ঘটনাটা নকশাল পিরিয়ডের ঘটনা। সেখান থেকে সূত্রপাত এবং তারপর এমন এমন জিনিসপত্র ঘটতে থাকে, মানুষের মন এবং প্রাণ দুটোকেই এই ঘটনা কাঁপিয়ে দিতে পারে বলে আমার মনে হয়। কি ঘটেছিল দেবজ্যোতি, একদম শুরু থেকে আমি তোমার কাছে জানতে চাই এবং ইন ডিটেলস যা যা ব্যাপারগুলো ঘটেছিল তুমি ক্রোনোলজিক্যাল অর্ডারে আমাদের সাথে শেয়ার করো। দেন এইগুলো নিয়েও কিছু প্রশ্ন আমি তোমার কাছে রাখবো। তাহলে চলো শুরু করা যাক। একদম। দেখো, প্রথমে যে ঘটনাটার কথা বলবো আমি, এই ঘটনাটা এটা আমাদের হুগলিরই ঘটনা। আর এটা সূত্রপাত তুমি যেমন বললেই, তোমাকে বলছিলাম নকশাল পিরিয়ডের সময় ঘটনাটা ঘটেছিল। আসলে এই ঘটনা সত্যি রিলেট, যারা আমরা এখন এই জেনারেশনের মধ্যে রয়েছি বা আমাদের থেকে একটু যারা বয়স্ক, যারা একটু ছোট, তারা হয়তো সেই পিরিয়ডটা দেখেনি। কিন্তু আমার যারা বাবার বয়সী যারা রয়েছেন বা আর তারা বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন, সেই সময়টা 70s দেখেছেন যারা, তারা কিন্তু এটা রিলেট করতে পারবে। 1970 একদম। এবং অনেকে কি হয়, বাবা কাকাদের মুখেতে ওই 70 সালের যে 71 সালের যে ঘটনা বা সেই সময়কার নকশাল পিরিয়ড কি থাকতো, নকশাল বাড়ি, চারু মজুমদার, একদম সেই সময়ের যে কি পরিবেশ ছিল, সেইগুলো অনেকে গল্প শুনে থাকতে পারে, সেই সময়টা অনেকটা রিলেট করতে পারবে এটার মধ্যে। মানে পুলিশ দেখলেই গুড়ি মেরে দিত। হ্যাঁ, এরকম তো ছিলই, অনেক রকম ঘটনা ঘটতো। অ্যাকচুয়ালি নকশালের সময়কার, এটা লাস্টের দিকে আমরা আলোচনা করবো এটা নিয়ে। শহরের নকশালের এক ধরনের ছিল, আবার গ্রামের দিকের কিন্তু একটু নৃশংসতা বেশি ছিল। না, এটা আমি পুরোপুরি একমত নই। কারণ নকশাল পিরিয়ডের সময় আমার যে মামা দাদু, তাকে তুলে নিয়ে গেছিল শ্যামবাজারের আরজি করের পরের যে জায়গাটা রয়েছে, ওখানে অনেকগুলো গলি গলি টাইপের জায়গা রয়েছে, সেখানে মানে ভজালিটা নিয়ে কাটতে যাবে, সেই সময়ে আইডেন্টিফাই করে এটা ভুল লোক, অন্য কাউকে তুলতে এসেছিল, ওরা ছেড়ে দেয়, চলে আসে। এই গল্পটা আমি ছোটবেলাতেও শুনেছি। বাট নৃশংসতার ব্যাপার তুমি যদি কনসিডার করো, নৃশংসতা শহরেও কম ছিল না কিন্তু। হ্যাঁ, কিন্তু গ্রামের দিকে আরো বেশি ছিল, ছিল
নৃশংসতা অবশ্যই ছিল। এবার তুমি কম্পেয়ার করতে পারবে না। হ্যাঁ, এবার সেটা হচ্ছে ব্যাপার কি বলতো, যে তাদের উদ্দেশ্য কিভাবে করতো তারা, সেটা তো একটা তর্কের ব্যাপার। কিন্তু পরিবার তো শেষ হতো, পরিবারের মানুষ শেষ হতো, তারা যাই করে থাকুক না কেন। কারণ পুলিশও তো মানে অনেক বাচ্চা ছেলে আছে যারা হয়তো নকশাল নয়, হয়তো একসাথে ছিল, তারাও মারা গেছে এই কারণে। একদম, এটা কন্ট্রোভার্সি একটা জায়গা, মানে ওটা নিয়ে ডিবেটের জায়গা নেই, সেটা যা মিটে গেছে ঝামেলা। তো সেই সময়কার ঘটনাটা আমি বলবো। একদম শুরু করি, মানে যেটা হয় আমার, এরকম বর্ষাকাল 2018 বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে, বিকেলের পর 5টা 5:30 এরকম সময় বাজে আর কি। হঠাৎ করে ফোন আসে আমার ঠাকুমা এখন 100+। তখন আমার ঠাকুমা পিসির বাড়িতে ছিল, ঠিক আছে। আমার পিসির বাড়ি হচ্ছে ধনিয়াখালীতে, ঠিক আছে। এবার আমি ধনিয়াখালী পিসির বাড়িতে আছি, হঠাৎ করে ফোন আসে বিকেলবেলা যে ঠাকুমার একটু শরীর খারাপ, একটু বাড়াবাড়ি হয়েছে, শরীর খারাপ, একটু আসতে হবে, ঠাকুমা সবাইকে দেখতে চাইছে। এবার তো খুব বাড়িতে খুব একটা চিন্তার পরিবেশ তৈরি হয়ে যায় যে ঠাকুমা অসুস্থ হয়ে গেছেন, এরকম কি হলো, বাবা চিন্তা করছেন। আমি বললাম ঠিক আছে আমি যাচ্ছি সঙ্গে সঙ্গে বলে আমি একজনকে চাপিয়ে বাইকে করে রেনকোট পরে বেরিয়ে গেলাম। বৃষ্টি হচ্ছে, মানে মুষলধারে বৃষ্টি যাকে বলে, বিকেল সন্ধ্যে তখনও হয়নি, আমি বেরিয়ে গেলাম। গিয়ে পিসি বাড়ি পৌঁছলাম। ধনিয়াখালী আমার বাড়ি থেকে ওই 1 ঘন্টা ডিস্টেন্স, আমাদের ওই নালিকুল হরিপাল ওই রাস্তা, ভেতরের রাস্তা, সব গ্রামের রাস্তা, মেন হাইওয়ে তো ওদিকে নয়, হাইওয়ে দিয়েও যাওয়া যায় কিন্তু আমরা তো ভেতর দিয়ে যাওয়া যায়, পাড়ার ভেতরের রাস্তা, গ্রামের রাস্তা, ভেতর দিয়ে দিয়ে যাচ্ছি। রাস্তায় একটাও মানুষজন কেউ নেই, বিকেলবেলা তোমার ধর 5:30 6টা এরকম সময় বাজে, এতই বৃষ্টি হচ্ছে, রাস্তায় খুব একটা লোকজন কেউ নেই, গাড়িও খুব একটা দেখতে পাচ্ছি না। দোকানপাট 2-1টা খোলা রয়েছে, কয়েকটা চায়ের দোকান খোলা রয়েছে। ওইরকম করে গেলাম, প্রচণ্ড বৃষ্টি, খুব স্লো গাড়ি চালিয়ে আমি গেলাম। পিসির বাড়ি যখন গিয়ে ঢুকলাম প্রায় তখন 6:30 পৌনে 7টা বেজে গেছে। তখন দেখলাম ঠাকুমাকে ডাক্তার এনে ট্রিটমেন্ট শুরু হয়েছে বাড়ির ওখানেতেই দেখেই। আস্তে আস্তে ঠাকুমা কিছুটা হলো, ঘন্টা 2-1 পর আস্তে আস্তে ঠাকুমা রিকভারি করতে শুরু করলেন, পুরোপুরি রিকভারি আস্তে আস্তে হচ্ছেন। এবার চোখ খুলে দেখছেন, তাকাচ্ছেন, কথা বলছেন। এবার আমি কমিউনিকেট করলাম। আর ঠাকুমা না, যারা গেছেন সবুজকালী মন্দিরে এখন, যারা ঠাকুমাকে দেখতে পান তারা জানেন ঠাকুমা কিন্তু শুনতে পায় না, মানে এটা অনেক আগে থেকেই, খুব অল্প বয়স থেকে ঠাকুমা কানে খুব কম শোনেন। এবার আমি ইশারা করে বোঝাচ্ছি, আমার সঙ্গে ঠাকুমা কথা বললেন, কমিউনিকেট করলেন, তখন একটু মনটা শান্ত হলে আমি বাবাকে ফোন করলাম যে ঠাকুমা এখন ঠিক আছে, রিকভার করেছে, আর খুব একটা প্রবলেমের কিছু নেই। এবার পিসি আমাকে বললেন যে, পিসমশাই আছেন, পিসি বললেন যে তুমি একটুখানি খাওয়া দাওয়া করে যাও, রাত্রি তো হয়ে গেছে, আমি অনেকটা যেতে হবে। বৃষ্টি কিন্তু থামেনি, বৃষ্টি চলছে, কোনো সময় একটু কমছে, কোনো সময় একটু বাড়ছে, বৃষ্টি কিন্তু চলছে। এবার আমি অগত বাড়ি ফিরতেও তো রাত হয়ে যাবে অনেকটা, ঠিক আছে মানে যাও করে কিছু খেলাম। একটা ঠাকুমার শরীর খারাপ ছিল, অতটাও মন খারাপ ছিল, কিন্তু যেহেতু একটু ভালো হয়েছে, ঠিক আছে আস্তে আস্তে এবার মুডটাও ঠিক চেঞ্জ হচ্ছে। এইবার আমি কি করলাম, ওখানে খাওয়া দাওয়া করে ওখান থেকে যখন বেরোলাম প্রায় 9:30 পৌনে 10টা বাজে, ওই রকমই হবে, এরকম আমার সময়টা মনে নেই, কারণ ওখানে ঠাকুমারকে ঠিক হতে হতে 9টা 9:30, তারপরে খাওয়া দাওয়া করে বেরোতে বেরোতে প্রায় 10টা হয়ে গিয়েছিল এরকম সময়। ওখান থেকে বেরোলাম, বৃষ্টি হচ্ছে সোপাটে। এবার আমি রাস্তা দিয়ে যাচ্ছি, বাইক স্টার্ট করে যাচ্ছি, শুনশান রাস্তা। এমনি সন্ধ্যেবেলায় তোমাকে বললাম, যখন আমি যাচ্ছি তখনও কিন্তু রাস্তাঘাটে একটাও লোকজন নেই। আর আমি যখন ফিরছি তখন তো প্রায় রাত, আর ওইদিকে মানুষজন একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, গ্রামাঞ্চল, বৃষ্টি হচ্ছে আর কেউ, লোকজনের দোকানপাট সব বন্ধ হয়ে গেছে। এবার কিছুটা এসছি আমি, প্রায় ধরো না তো আর মোটামুটি 10-12 কিলোমিটার চলে এসছি আমি। আসার পর আমার একটা বন্ধু, যাকে নিয়ে গেছিলাম, আমার পাড়ার একটা বন্ধু, সে বললো একটুখানি দাঁড়া, ও একটু স্মোক করবে, দাঁড়াই একটুখানি, মানে ভিজতে ভিজতে আসছি পুরোপুরি, এখানে ফাঁকা জায়গায় দাঁড়ানোটা কি ঠিক হবে? তাও দাঁড়ালাম, এবং দাঁড়ালাম যেখানটায় দাঁড়ালাম সেখানে একটা বাড়ি আছে, আর ওই জায়গাটা না অনেক পুরনো বাড়ি রয়েছে, অনেক পুরনো আমলের বাড়ি রয়েছে, প্রায় একটা বয়স, খুব হেরিটেজ জায়গা। এবার আমি একটা জায়গায় দাঁড়ালাম, সেখানে একটু শেড মতো সামনে করা রয়েছে, দেখে মনে হলো ওখানে একটা কিছু হয় আর কি, দোকান বা এই ধরনের কিছু জিনিস। আমি ওখানে দাঁড়ালাম, নিচে দেখুন ভেতরে একটা শাটার বন্ধ রয়েছে, ভেতরে একটু ভেতরে ঢোকার জায়গা, আর গেট, মেন গেটটা খোলা, ওটা মানে বন্ধ হয় না, একটা দিক ভাঙা। আর ভেতরে আমি দাঁড়িয়ে দেখছি যে ভেতরে মনে হচ্ছে কিছু অফিস টফিস আছে, গভর্নমেন্টের কিছু অফিস আছে। তারপর লাইটটা পড়তে দেখলাম যে ওটা পোস্ট, মানে পোস্টাল ডিপার্টমেন্টের পোস্ট অফিস, পুরনো। আর ভেতর দিকে মানে আমি যা বাড়িটা বাইরের দিক থেকে দেখে বুঝতে পারছি, বাড়িটা না অনেক পুরনো বাড়ি, এবার ওখান দিয়ে আমি অনেকবার যাতায়াত করেছি, গেছি, অতটাও লক্ষ্য খুব একটা পড়েনি। এইবার ওখানে দাঁড়ালাম, ও এবার দাঁড়িয়ে, আমি হেলমেট খুলে রেনকোটটা মুখ থেকে নামিয়ে দাঁড়িয়েছে।
এবার দুজনে কথা বলছি, গল্প করছি। কিছুক্ষণ পর মানে 1 মিনিট 2 মিনিট পরেই মানে তো ঝাঁট দেওয়ার আওয়াজ শুনতে পাচ্ছি ওই ভেতরটা থেকে, মানে পোস্ট অফিস যেখানে রয়েছে সেখান থেকে ঝাঁট দেওয়ার আওয়াজ শুনতে পাচ্ছি। আমি ওকে বললাম যে শুনতে পাচ্ছিস ঝাঁট দিচ্ছে, এত রাত্রিবেলা বৃষ্টির মধ্যে কি ঝাঁট দেবে? বললো হ্যাঁ ঝাঁট দেওয়াই চলছে। আমি আরো শুনছি, কিছুক্ষণ পর শুনতে পাচ্ছি মানে আরো 2-4 জন মানুষের কথা বলার আওয়াজ শুনতে পাচ্ছি। বলছে মনে হচ্ছে কেউ আছে এই বাড়িতে, নিশ্চয়ই কেউ থাকে। এবার ও না মানে বললো ঠিক আছে দাঁড়া। এবার করতে করতে ওর স্মোক করছিল, সিগারেটটাও নিভে গেছে, বৃষ্টির সময় নিভে গেছে। ও এবার দেশলাইটা জ্বালাতে যাবে, দেশলাইটাও আর জ্বলছে না, দেশলাইটাও কোনো রকম ভাবে জল ঢুকে গিয়েছিল রেনকোট থেকে, ভিজে গেছে। বললো তাহলে যে ভেতরে যে কজন আছে একবার লাইটারটা চেয়ে দেখবো আমি। দেখ ও না একটু ভেতরে ওই ভাঙা দরজাটার একটা সাইড দিয়ে ভেতরে ঢুকে এবার ডাকছে, কেউ আছেন দাদা, একবার শুনছেন কেউ আছেন, এরকম করে 2-1 ডেকেছে। চুপ, ভেতরে যারা কথা বলছিল পুরো চুপ। ও আমার দিকে আমি তো পিছনে দাঁড়িয়ে রয়েছি বাইরের দিকে, রাস্তা পিছন দিকে তাকিয়ে বলছি, ইশারা করছে আমাকে, কি চুপ হয়ে গেল। ও দাদা শুনতে পাচ্ছেন, কেউ আছেন, এবার শুনুন না, এটা ভাবে ডাকছে। বাড়িতে কিন্তু বাইরেটাতে কোনো ইলেকট্রিসিটি নেই, পুরো অন্ধকার। যতটুকু লাগছে আমার গাড়ির যে 4 লাইট জ্বালানো রয়েছে বাইকের, আমার এর বুলেট 350, তোমারও ক্লাসিক, আমার বুলেট 350, ওই ডুয়েল লাইট জ্বালানো রয়েছে যেটা 4 ইন্ডিকেটারের জ্বালানো রয়েছে, ওটার ওই ব্রিঙ্ক লাইটটাতে যতটা বোঝা যাচ্ছে ততটা কিন্তু বুঝতে পারা যাচ্ছে। ও 2-1 ডাকার পর আমি ফিরে সারা দেবে না, ও ঠিক গেটটা থেকে বাইরে বেরিয়ে এলো, আবার ওই ঝাঁট দেওয়ার আওয়াজ। ডাকছি সারা দিচ্ছে না, এই কি মানুষ রে বাবা। বলো ছাড় চল, বলে ওখান থেকে বেরিয়ে চলে এলাম, বাড়ি হয়ে গেছে। এটা মিটে গেল। এটা প্রায় আমি 18 সালের ঘটনা বলছি, এবং 19 সালের কাছাকাছি চলে এসেছে। তারপরে এবার কোভিড পিরিয়ড শুরু হবে, তার আগের সময়। সেই সময়তে এবার আমাদের কাছে মানে আমার সঙ্গে একজন যোগাযোগ হয়, একটা বন্ধুত্ব হয়ে যায় আস্তে আস্তে। আমার সঙ্গে পরিচয় হয়েছিল বাগদা বিচে। আচ্ছা, বাগদা বিচে পরিচয় হয়। ছেলেটা থাকে সল্টলেকের সাপুরজি, এখানে থাকে। ওর সঙ্গে কথা হয়, আমাকে বললো আমার আদি বাড়ি ধনিয়াখালির দিকে, ধনিয়াখালি ওই সাইডে আমার আদি বাড়ি। আমি আচ্ছা বলে পরিচয় হয়। তারপর তো ছেলেটার সঙ্গে ফেসবুকেও মানে কথাবার্তা হতো টুকটাক, এমনি ফ্রেন্ড হিসাবে টুকটাক কথাবার্তা হতো, কেমন আছি না আছি, ব্যাস ওইটুকু পরিচয় এরকমভাবে হয়। ও এবার ফেসবুক পোস্ট দেখতো নানা রকমভাবে, আমাদের সবুজ কালিমার ছবি টবি দেখতো। একটা মানে কি বলবো, মানে কিউরিওসিটি হয়ে আমাকে জিজ্ঞাসা করতো যে কি আছে না আছে, ইতিহাস কি, এরকম করে ওর সঙ্গে একটা পরিচয় ছিল আর কি। ও হঠাৎ করে আমাকে একদিন মেসেঞ্জারে টেক্সট করে যে দেবজ্যোতিদা। আমি বলছি হ্যাঁ বলো, কি খবর, কেমন আছো তুমি? বলে চলছে, একটা সমস্যা হয়েছে, আমি একটু যেতে চাই তোমার কাছে। বলছি হ্যাঁ এসো। বলে ফোন নাম্বার দিলাম, ফোনে কথা হলো। বললো আমি গিয়েই গল্পটা বলবো। বললো এসো। বলে ও ছেলেটি এলো, ছেলেটির সঙ্গে বাবা মা দুজনই এসছে, এবং ছেলেটির ওয়াইফ, মানে সবাই এসছে। এবার আমি বললাম, বসতে দিলাম, যথারীতি পরিচয় আছে আগে থেকে, যেহেতু ওই একবার ওই বিচে, বাগদা বিচে দেখা হয়েছিল, আর এই প্রথমবার দেখা হচ্ছে। বাদ বাকিটা মাঝখানে যাওয়া হচ্ছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কথাবার্তা হতো, পরিচিত ছিল, একটা বন্ধুর মতো হয়ে গেছিল। এবার আমি বলো, বাবাও এলেন। প্রবলেমটা ওদের যেটা শুরু হয়, ওরা, আমি তখনও জানতাম না যে ওদের ওই পৈতৃক বাড়ি বলেছিল ধনিয়াখালিতে। এবার ওরা বলতে শুরু করে যে কি প্রবলেম হয়। বলছে যে আমাদের একটা পৈতৃক সম্পত্তি, শরিকানা সম্পত্তি, মানে আমাদের আরও অনেক শরিক রয়েছে, সেই শরিক সম্পত্তির মধ্যে কেউ আর জীবিত নেই খুব একটা। মানে আমরা 2 ভাই, মানে ওর ছেলেটির বাবা বলছে, ওর নাম হচ্ছে বিকাশ, আর ওর বাবা বলছে নাকি, দুজনে ঘটনাটা বলছে। বাবা বলছে যে আমরা 2 ভাই এটা পেয়েছি, আর আমরা বোনেরা আছে, বোনেরা ওই সম্পত্তির অধিকারী আর কি। তো ওই বাড়ি একটা, আমরা যেটা হয়েছে এতদিন ধরে আমরা বিভিন্ন জটে আটকে ছিল, আমাদেরকে পুরোপুরি কনস্ট্রাকশন করা, বা ওটা অনেক বছরের পর, মানে বাড়িটা আর কি প্রায় 150-200 বছরের সময়কার একটা পুরনো বাড়ি, খুব ভগ্ন মানে হয়েছে, থাকা যায় না ওই বাড়িটার মধ্যে, মাঝে মধ্যে দেখাশোনার জন্য যাওয়া হয়। আর আমার ছেলে তো ওই জায়গায় থাকবেও না ওখানে গ্রামের মধ্যে। ওই বাড়িটা কী করবো, আমরা ওই জায়গাটা ভেঙে পুরো প্লট করে বিক্রি করবো, আর যেটুকু অংশ রাস্তার দিকে ভালো রয়েছে সেটাকে রিনোভেট করে ভাড়া টাড়া দেবো। আর ওখানে পোস্ট ভাড়া আছে, মানে পোস্টার ডিপার্টমেন্ট, ওখানে পোস্ট চলে একটা টেম্পোরারি ভাবে। আমি বললাম কোথায়? তখন ও লোকেশনটা আমায় বলতে না আমার মনে পড়ে গেছে। বললাম এইরকম জায়গায়? বললো হ্যাঁ। আমি ছোট, তোমাদের বাড়ি? হ্যাঁ। আমি আরে আমি তো আগের বছর এরকম সময়
আমি তো ওখান দিয়ে আসার সময় একবার দাঁড়িয়েছিলাম ওখানে, এরকম আমি নর্মালি বললাম যে ওখানে ভেতরে ঝাঁটটার দিচ্ছিল, রাত্রিবেলা আমরা ডাকাডাকি করলাম, একটু দরকার ছিল, কেউ সাড়া দিল। মানে আমি যেই কথাটা বলেছি, ওরা বাবা মানে ছেলে দুজনের মুখের দিকে তাকাচ্ছে। ওরা বলছে রাত্রিবেলা কটার সময় ফিরছিলে? আমি বললাম তখন হবে প্রায় 10:30 পৌনে 11টা এরকম বাজে। বলছে তখন তো ওখানে কেউ থাকার কথা না, ওটা তো পোস্ট অফিস যতক্ষণ সময় চলে ততক্ষণ সময় ওখানে ওটা খোলা থাকে, তার তো বেশি ওখানে মানুষজন ভেতরে থাকার কথাই নয়। তো তখন মানে একটু চমকে গিয়ে, কিছুটা থমকে গিয়ে বললাম আচ্ছা আচ্ছা ঠিক আছে। এবার আমি ওটা নিয়ে ভাবিনি আর। এবার ওরা, আমি তোমাদের পরের কি হচ্ছে বলো। তারপর আমি বাড়িটা চিনি, এবার চিনতে পেরেছি লোকেশনটা কোন জায়গায়। বলছে আমরা এই উদ্দেশ্য ছিল এইটা, ঠিক করে আমরা ওখানকার লোকাল পঞ্চায়েতের সঙ্গে কথাবার্তা বলে, লোকাল মানুষজনদের সঙ্গে কথাবার্তা বলে, সবার সঙ্গে করে, সবার সাপোর্ট নিয়ে কিছু লোকজনকে হায়ার করলাম যারা ওই বাড়িটা ভাঙার কাজ করবে, লেবার আর কি, ওখানকারই আশেপাশের গ্রামের লেবার, তাদেরকে ওরা ওখানে কাজে লাগানো। বলছে কম করে ওই একসঙ্গে লাগতো ওরা 7-8 জন, তার মধ্যে দুজন মহিলা ছিল আর পুরুষ ছিল। ওরা বাড়িটাকে ভাঙবে বলতে এমন কিছু মানে নয়, ইট এমনই অবস্থা হয়েছে পুরোনো সময়কার, মানে সব ইট খুলেই আছে, চুনসুরকি মানে আরে খুলেই আছে, মানে খুব যে বল প্রয়োগ করে ভাঙতে হবে বা মেশিন লাগবে ভাঙার জন্য এমন কিছু অবস্থা নয়, খুব অবস্থা খারাপ, ভগ্নাংশ। ওরা ভাঙতে শুরু করে, বাড়িটা ভেঙে আস্তে আস্তে একটা দিক থেকে শুরু করে ভাঙতে আরম্ভ করে। এইবার তোমায় আমি বাড়ির ওরা লোকেশনটা যেরকম বলছিল, বাড়ির মানে কিভাবে রয়েছে বাড়িটা, প্রথমে বাড়ির মধ্যে পুরো বাড়িটা কিন্তু পাঁচিল দিয়ে ঘেরা। তোমাকে আমি বলছি ভালো করে শোনো, পুরো বাড়িটা পাঁচিল দিয়ে ঘেরা। মেন গেটটা রাস্তার সামনে, মেন গেট দিয়ে ঢুকলেই হচ্ছে ভেতরের সামনে উঠোন মতো জায়গাটা রয়েছে, সেখানেই হচ্ছে পোস্ট অফিসের ভাড়াগুলো থাকতো, ওই যে ঘরগুলো। আর তার উপরের ঘরগুলোতে 2-1 জন থাকতে পারতো এরকম, কিন্তু কেউ থাকতো না। এবার তার ভেতরে আর একটা ভেতরের মহল আছে, সেইখানেই মানুষজন থাকতো, সেইখানেই দুর্গা মণ্ডপ এবং সেইখানেই পুরনো দোতলা। আর কড়িবর্গার পুরো একদম কাঠ দিয়ে ওই যেমন ডিজাইনে পুরো সেরকম ছিল, আর সেগুলো একদম অবস্থা খারাপ। একটা সাইড থেকে ওরা ভাঙা শুরু করে, সেই জায়গাগুলো অনেকটা ভেঙে পড়েছিল, ছাদ ভেতর থেকে অনেক বসে গিয়েছিল। এবার এক এক করে ভাঙা শুরু হয়। এবার ওখানে কি হয়, যখন ওই লোহাগুলো তো বেরোচ্ছে, যে যখনই ভাঙছে তখন লোহাগুলো বেরোচ্ছে, রাত্রের দিকে হলে ওখানে লোহাগুলো নিয়ে চলে যাওয়ার জন্য লোকজন আসতো, নিয়ে চলে যেত। অনেক জিনিসপত্র যারা ভাঙার জন্য ওই মানে কোদাল এইসব রাখতো, আর কিছু মেশিনও রেখেছিল, হ্যান্ড ভাইব্রেটার, যেগুলো হাতে করে ইলেকট্রিকে লাগিয়ে মানে ভাইব্রেট করে দেওয়াল বা সান চটায়, সেই সব জিনিসপত্র 2-1টা চুরি হয়ে যায় হঠাৎ করে। এবার ওরা বলে যে এরকম মেশিনপত্র রেখে যেতে হচ্ছে, আমরা তো নিয়েও যেতে পারছি না, তো আমরা এক কাজ করি যে এখানে তাহলে 2-1 জন করে আমরা থেকে যাই, রাত্রের দিকে থাকা যায়। ওর সঙ্গে কথা বলে, এরা কিন্তু যায়নি, ভাঙা চলছে, এরা কলকাতা থেকে যায়নি, আর ছেলেটি চাকরি করে, ওর যাওয়ার সময়ও হয়নি। ও ফোনে কথা বলতো, যে কন্ট্রাক্টর মানে দায়িত্বটা নিয়েছিল, বললো ঠিক আছে তোমরা তাহলে ওখানে থাকা শুরু করো। এবার ওখানে তো কোনো ঘরে থাকতে পারবে না, ওখানে তাবু বা এই ধরনের কিছু খাটিয়ে থাকবে আর কি। বললো ঠিক আছে তোমরা থাকো, তার জন্য তো আমি যা ব্যবস্থা করার আমি করবো, এক্সট্রা যা কিছু দেওয়ার আমি সেগুলো দেবো, এরা বলে দিয়েছিল। ঠিক আছে, এবার থাকা শুরু হলো ওরা ওখানে। এইবার হঠাৎ করে ওদের মধ্যে একটি ছেলের বলছে অস্বাভাবিকভাবে নানা রকম কথা বলতে শুরু করে। আচ্ছা, মানে ও ওখানে থাকতো না, কিন্তু ওই ভাঙার কাজ শুরু করে। আর ওই প্রথম যে কজন ভাঙার কাজ শুরু করেছে তার মধ্যে ও ছিল। ঠিক আছে, প্রথম যখন বাড়িটা ভাঙা শুরু, আর এই লেবারার্সদের মধ্যে একজনের তোমার আনন্যাচারাল বিহেভিয়ার স্টার্ট হয় লেবারদের মধ্যে। এবার মানে ওরা ওখানে গ্রামের যা হয়, ঝাড়ফুঁক করা, জল পোড়া, এইসব দেওয়ার, বলেছে হাওয়া লেগেছে, ওই বাড়িটা ভূতের বাড়ি, মুখ এইসব ব্যাপার। আর পরবর্তীকালে ওরা জানতে পারে যে এরকম ওখানে কিছু মানে মানুষজন বলতো যে ওই বাড়ির মধ্যে নানা রকম রাত্রিবেলা অ্যাক্টিভিটি হয়, কিছু শোনা যায় বা কিছু আওয়াজ হয়, ঝাড় দেওয়ার আওয়াজ হয়। তোমরা যেমন ঝাড় দেওয়ার আওয়াজ, আমরা যেমন আওয়াজটা পেয়েছিলাম, আমরা এই আওয়াজটা পেয়েছিলাম, এরকম মানুষজনের মধ্যে ওখানে আশেপাশে এটা ছিল, মানে রোটে আছে পুরো। আচ্ছা, এবার ওই যেহেতু এরকম একটা অদ্ভুত বিহেভিয়ার করছে, তখন বলে তাহলে নিশ্চয়ই এর হাওয়া টাওয়া লেগেছে। ও ওখান থেকে জল পোড়া, তেল পোড়া, এই সমস্ত যা কিছু হয়, ঝাড়ফুঁক করা, এরকম গ্রামের একজন মহিলা আছে তার কাছে গিয়ে ঝাড়ফুঁক করিয়েছে। করানোর পর না ওর ঠিক হয়নি, আর ও কাজেও আসেনি। আর ছেলেটা একটু হাট্টা করতো, ও এলে খুব ভালো কাজ করে, ওই জন্য ওকে সবাই খোঁজে যে ও আসছে না কেন, ও এলে একটু বেশি কাজ হয় বা একা দায়িত্ব নিয়ে অনেকটা কাজ করে। এবার ও আসছে না, খোঁজ খবর নিচ্ছে যে কন্ট্রাক্টর যাকে আন্ডারে দিয়েছিল, যে লেবারগুলোকে নিয়ে এসেছিল, যে দেখাশোনা করছে আর কি, সেও খোঁজ খবর নিচ্ছে যে আসছে না কেন, বলছে আসেনি। বলে এবার 3 জন ওই তাঁবুতে থাকছিল, মানে যে কজন লেবার ছিল তাদের মধ্যে কিন্তু পালা করে ওরাই রাত্রের দিকে থাকতো একদিন করে।
খাবার দাবার ওখান থেকে বাড়ি থেকে আসতো, আশেপাশের গ্রাম থেকে খাবার দাবার নিয়ে এসে দিত, রাত্রিবেলা ওরা খেয়ে দিয়ে ওখানে ঘুমিয়ে পড়তো, আবার সকালবেলা কাজে লেগে যেত। আবার যারা আগের দিন যারা রাত্রে থাকতো ওরা বাড়ি চলে যেত কাজ টাজ করে, যারা থাকেনি তারা আবার ওখানে স্টে করতো, মানে পালা করে করে, মানে রোলিং করতো পালা করে করে, যাকে পালা করে করে রাত্রিবেলা থাকতো। যেহেতু অনেক যন্ত্রাংশ ছিল, লোহার ওই জিনিসগুলো ছিল, ওগুলো কেন পুরোনো দামে বিক্রি করলো তো কিছুটা লাভ পাবে ওরা, আবার কনস্ট্রাকশনে কিছুটা কাজে লাগাতে পারবে সেই টাকাটা থেকে। এবার ওখানে যে 3 জন এইবার মোটামুটি তোমার ভাঙা অর্ধেকটা প্রায় কমপ্লিট, মানে অর্ধেক অংশের অর্ধেকটা কমপ্লিট। বাড়িটা ভাঙতে সময় লাগবে, প্রচুর বড় বাড়ি জায়গা, আর ভেতর দিকে পুকুর আছে। পুকুরটা অনেক দিন ধরে পরিত্যক্ত ছিল, পুকুরের মধ্যে মাছও ভালো রকম ছিল আর কি। পুকুরটা অপরিষ্কার কিছুটা হয়েছিল, আর ওরা না কিছুটা অংশ পরিষ্কার করে ওখান থেকে জল টল তোলা বা ওখানে ধোয়াধুয়ি করার জন্য পুকুরটা কিছুটা অংশ পরিষ্কার করেছে নিজেরাই, লেবাররা, ওদের ব্যবহার করার জন্য, জল ব্যবহার করার জন্য। আর ওখানেতে 2-1 জনের ওদের ছিল, মানে নেশা ছিল মাছ ধরার আর কি। এবার ওরা ওই দিন রাত ওখানে কাজ করতো, রাত্রিবেলা যারা থাকতো কিছু সময় ওখানে মাছও ধরতো, ফাঁকি মারতো, এরকম করতো আর কি। যাই হোক, মাঝে মধ্যে কন্ট্রাক্টর না এলে ওরা মাছ ধরার জন্য ওখানে বসে যেত। এইবার একদিন যেটা হলো সেটা হচ্ছে রাত্রিবেলা যে কজন 3 জন 4 জন এরকম পালা করেছিল, সেই দিনে ওরা 3 জন এবং 4 জন কে কজন ছিল তাঁবুর মধ্যে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে শুয়ে আছে। বলছে ঝাঁট দেওয়ার আওয়াজ শুনতে পাচ্ছে এবং ধুলো উড়ছে। তার মানে কেউ অ্যাকচুয়ালি ঝাঁট দিচ্ছে। ওকে। এবার ওরা যে অংশটা ভেঙেছে সেই অংশ থেকে ইট ছোড়ার আওয়াজ বা ইট পড়ার আওয়াজ, কেউ ভাঙছে এরকম আওয়াজ এরা শুনতে পাচ্ছে। কি বলছো? ভাঙা হয়ে গেছে যে অংশে ইট পড়ে রয়েছে, রড পড়ে রয়েছে, ভাঙা রয়েছে, সেই জায়গাটা মানে ভগ্নাংশ হয়ে গেছে, একদম পুরো ভেঙে সমান হয়ে গেছে পুরো, সেই জায়গা থেকে ভাঙার আওয়াজ পাচ্ছে এরা কিন্তু শুনতে পাচ্ছে। এরা না 2-1 জন প্রথমে তাঁবু থেকে বেরিয়ে কি আওয়াজ হচ্ছে, আবার কেউ চুরি ফুরি করতে হলো না, লাইট ফাইট নিয়ে একদম সঙ্গে সঙ্গে বেরিয়েছে, ধরতে হবে। বেরিয়ে সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে দেখছে কাউকে দেখতে পাচ্ছে, কেউ নেই। আওয়াজ পাচ্ছিলাম এরকম, ভূতের কিছু ব্যাপার নাকি, ওই এও আসছে না, ওর ছেলেটার নাম মানে মনে পড়ছে না, যাই হোক ওই ভাট্টা কোটা সাহেবের যে ছেলেটা প্রথমে ভুলভাল বকছিল আর কি, ও আসছে না, ওর এরকম হলো। বলছে চল ফিরে চল, এখানে এই করে লাভ নেই, যা হচ্ছে হোক, কালকে সকালে দেখা যাবে। ওরা ফিরে চলে এসেছে, ফিরে এসে শুয়ে পড়েছে। পরদিন সকালবেলা এটা আবার যারা আরো লেবার সবাই কাজে চলে এসেছে, আর সেই দিন ওই ছেলেটাও এসছে, সুস্থ হয়ে গেছে মোটামুটি একটু, ও চলে এসছে। ওর নামটা আমি ভুলে গেছি, সাঁওতাল কমিউনিটি, ট্রাইবাল মানে সাঁওতাল কমিউনিটি ছেলে, কি হাসতা এরকম একটা নাম ছেলেটা বলেছিল আমাকে, নামটা আমি এই মুহূর্তে মনে পড়ছে না। তো ও চলে এসছে, ও আসার পর বলছে যে এরকম, এবার সবাইকে দাঁড় করিয়ে বলছে দাঁড়াও, কালকে রাত্রে এখানে কি হয়েছিল তাহলে শোনো। আমরা এরকম হচ্ছিলাম, যেখানে আমরা ভাঙছি, যে অংশটা ভাঙা হয়ে গেছে অর্ধেকটা পরে, সেখান থেকে এরকম ভাঙার আওয়াজ শুনতে পাচ্ছিলাম। প্রথমে ঝাঁট দেবার ওই ধুলো উঠছিল প্রচুর, এমনই ধুলো উঠছে ওদের তাঁবুর ওই ভেতর দিয়ে ফাঁক দিয়ে ধুলো ঢুকে যাচ্ছে, মানে বুঝতে পারছো যে অরিজিনাল কেউ ঝাঁট দিচ্ছিল ওখানে, নাহলে ধুলোটা উঠবে কেন এক্স্যাক্টলি। এবং ভাঙার আওয়াজ, ইটের আওয়াজ হচ্ছিল, কেউ ইট ছুঁড়লে না হলে বা ইট উপর থেকে যদি খুলে পড়ে, ধসে না পড়ে, ওই আওয়াজটা হবে না, ধসে পড়ার আওয়াজ। এমনও হতে পারে যে ঝাঁট দেয়নি, অথচ ওই ধসে পড়ছিল, ওর ধুলো উড়ে আসছিল, ভেতর তাঁবু ঢুকছিল, এটাও হতে পারে। এবার এরা তো রয়েছে তো এইদিকে, পোস্ট অফিস যেদিকে রয়েছে সেই দিকে তাঁবু খাটিয়ে রয়েছে, এদিকে পোস্ট অফিস ভাড়া দেওয়া রয়েছে। আর ভেতর দিকে ভাঙছিল তো একদম শেষ মাথা থেকে, মানে পুকুরের দিক থেকে, বাগান আছে, সুপারি বাগান, নারকেল বাগান, তার সঙ্গে পুকুর, সেই সাইড থেকে ভেঙে ভেঙে আসছে, মেন রাস্তার দিক থেকে ভাঙেনি। তো এত দূর ওখান থেকে ঝাঁট দিলে বা ওখান থেকে ইট খসে পড়লে কিন্তু ধুলো আসার সম্ভাবনা নেই। অত যুক্তিপূর্ণ দিয়ে কেউ তখন ভাবেনি, বলছে তখন একটা ভূতের কিছু একটা ব্যাপার আছে এখানে, কিছু নিশ্চয়ই একটা ব্যাপার রয়েছে, আমরা আর কাজ করবো বলে ওরা ওখানে কাজ করে চলে গেছে, তাবু ফাবু গুটিয়ে নিয়ে বাড়ি চলে গেছে। কন্ট্রাক্টর বিপদে পড়ে গেছে, যে কন্ট্রাক্ট নিয়েছে, বলছে আরে ভাই তোরা কাজ কর, আমি অনেক টাকা পেমেন্ট নিয়ে বসে আছি ভাঙার জন্য, তোরা ভাঙতে হবে, না ভাঙলে এরপর কনস্ট্রাকশন করতে পারবো না, এই জায়গাটা প্লট করে বিক্রি হবে, সেখান থেকেও আমার কিছুটা লাভ হবে, আমি কিছুটা ওই করবো আর কি, ব্রোকারি করবো মাঝখান থেকে। সেই সবাই 2 পয়সা রোজগারের জন্য চেষ্টা করে আর কি সব দিক থেকে। বলছে তোরা ভাই এটা ভেঙে দে তাড়াতাড়ি, যতটা তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি প্লট করে আমি জায়গাটা বিক্রি করতে পারবো, অনেকটা জায়গা। এবার ও সঙ্গে সঙ্গে ওই আমার ওই বন্ধুর বাবাকে ফোন করে যে স্যার এরকম লেবার পাওয়া যাচ্ছে না, এখানে নানা রকমের অদ্ভুত ঘটনা ঘটছে, ভাঙতে গিয়ে কেউ অসুস্থ হয়ে পড়ছে, কারণ রাত্রিবেলা এরকম যারা পাহারা দিচ্ছিল তারা এইরকম ঘটনা দেখতে পাচ্ছে, লেবার পাওয়া যাচ্ছে না, লেবার কেউ কাজ করতে চাইছে না, আর এদিকে আসতেই চাইছে না লেবার। তখন বলছে মুশকিলের ব্যাপার, কি করা যাবে? বলছে ঠিক আছে তুমি এক কাজ করো, আমি এদিক থেকে আমি লেবার জোগাড় করার চেষ্টা করছি। ওরা গ্রামের দিককার লেবার বলছে ওরা আসবেই না, ভয় পাচ্ছে, ওই জায়গায় আসবে না, বাইরে থেকে লেবার জোগাড় করতে হবে। বলে বাইরে থেকে এই বনগাঁ সাইড থেকে
কাউকজনকে ওরা কারোর মাধ্যম দিয়ে জোগাড় করে, প্রায় 10 জনকে ওরা জোগাড় করে, যে তোমরা ওখানে কন্ট্যাক্ট দিয়ে দেয় পুরো যে এই অবস্থা রয়েছে। তাদের মধ্যে একজনকে ভিডিও কল করে দেখায় ওরা, ওখান থেকে কন্ট্রাক্টর ভিডিও কল করে ওদেরকে দেখায় বা ভিডিও করে পাঠিয়েছিল, ওরা ভিডিও কল করে দেখিয়েছিল এরকম একটা কিছু ব্যাপার, ওদেরকে দেখায় ওখান থেকে যে এই অংশটুকু রয়েছে, এই অংশটুকু ভেঙে দিতে হবে, তোমরা কেমন কি চার্জ করবে বলো, আর কতজন লেবার লাগবে আমার সঙ্গে, এরকম ওরা কন্ট্রাক্ট করে পুরো করে ওরা রাজি হয়ে যায়। ওদেরকে কিন্তু গুণাক্ষরেও বলেনি যে এর আগে লেবার পাওয়া যাচ্ছে না, কেন লেবার ওখানকার লোকাল লেবারকে পাওয়া যায়নি, বা লোকাল লেবার অর্ধেকটা ভেঙেও কেন বন্ধ হয়ে গেছে, ওদেরকে বলেনি। বলছে ওরা বেশি টাকা পয়সা চাইছে, তারপর মালপত্র চুরি করে নিচ্ছে, সেই জন্য ওখান থেকে লেবার বন্ধ করে দেওয়া হচ্ছে। এবার ওখান থেকে ওরা 10 জন মতো গেছে, গিয়ে ওরা থাকার, বলছে আমরা কোথায় থাকবো ওখানে, ওই চট খাটিয়ে প্যান্ডেল মতো করেছে, সেটাকে সুন্দর করে, কারণ থাকতে হবে 10-12 দিন 15 দিন, সময় যত আরও বেশি সময় লাগতে পারে ভাঙতে পুরো ব্যাপারটাকে। তো ওখানে একটা পার্মানেন্ট, যতটা বৃষ্টি না ঢুকতে পারে, জল ঢুকতে পারে, সেই রকম অনুযায়ী একটা নিজের থাকার জায়গা করে ওরা ওখানে থাকতে শুরু করে। ওরা উনুন বানায় রান্না করবে বলে। এবার ওরা তো সারাদিন ওখানে যেদিন কাজ করতো রাত্রিবেলা ওখান থেকে বিকেল থেকে ওখানেই থাকা। তুমি মনে আছে তোমাকে একটা ঘটনা বলেছিলাম, সেই ছেলে পোতার ঘটনা, হ্যাঁ ওখানেও সেই তাঁবু খাটিয়ে এটাই ছিল। এক্স্যাক্টলি। এরাও ঠিক ওই রকমই এখানে তাঁবু খাটিয়ে, এরা লেবার তো তাঁবু খাটিয়ে ওখানে থাকতো, রাত্রিবেলা রান্না বান্না করতো, গান টান চালিয়ে নিজেদের মতো করে মজা করতো। আর পাশের একটু দূর থেকে একটা বাড়ি থেকে ওই ইলেকট্রিসিটি ওরা ব্যবস্থা করে দিয়েছিল, ওই যিনি কন্ট্রাক্টর নিয়েছেন ইলেকট্রিসিটি, কারণ অন্ধকারে একটা মানুষ, অতগুলো 10টা মানুষ ছেলে এ কি করে থাকবে, ইয়ং ছেলে সব গেছে, একটা অন্ধকার একটা লাইট তো দিতেই হবে ওখানে রাত্রিবেলা, নাহলে তো মুশকিল। ওরা বললো যে আমরা যেহেতু কন্ট্রাক্ট কাজে এসেছি, আমরা রাত্রিবেলাও কাজ করবো, আপনি লাইটের একটু ব্যবস্থা করে দিন যাতে রাত্রিবেলা কাজ করা যায়, রাত্রিবেলা কাজ করবো। বললো ঠিক আছে, রাত্রির ব্যবস্থা হয়ে যাবে। মানে যত তাড়াতাড়ি কাজ কমপ্লিট হবে ওদের ছুটি। হ্যাঁ, ওরা তো পুরো একদম, ওরা তো ডে বাই ওয়ার্ক নয়, মানে ডে ওয়ার্ক ডে পে তো নয়, ওরা একটা নির্দিষ্ট বলে দিয়েছে এই জায়গাটা ভাঙতে হবে তোমাকে এত টাকার সঙ্গে, তোমার তো তাড়াতাড়ি ভাঙতে পারলে তাড়াতাড়ি ওদের সেই জায়গাটা মেক আপ করে নিতে পারবে। এবার সেই অনুযায়ী হয়েছে। আর যিনি কন্ট্রাক্টর নিয়েছিলেন উনি তো ওনার ধান্দায় আছেন, কিন্তু ওনার তো লেবার কন্ট্রাক্টর তো আর নেই, তার লেবার কন্ট্রাক্ট লোকাল লেবারকেও দিয়েছিল, এরা তো এ নিজে হায়ার করেছে, মালিক নিজে হায়ার করেছে, ও তো নিজে ফায়দা কিছু নেই, কিন্তু ও পিছনে পড়েছিল যে জায়গাটা যখন বিক্রি হবে ও মাঝখান থেকে কিছু করে ও ফায়দা লুটবে, সেই জন্য ও হেল্প করতো ওখানে, যারা যারা লেবারগুলো কাজে গেছিলো তাদেরকে হেল্প করতো, এই লাইটের ব্যবস্থা করে দেয়া, হ্যালোজিন ভাড়া করে দেয়া, এইসবগুলো করেছিল। এবার এরা এখানে কাজ শুরু করে দেয়, 10 জন প্রথম কাজ শুরু করে। প্রথম এদের সঙ্গে যে ঘটনাটা ঘটে ওখানে করতে গিয়ে, প্রথম ওরা ভাঙছে, কোনো রকম কোনো ব্যাপার নেই, কিছু ভয় পায়নি, আর নিজেদের মতো মজা করছে, রাত্রিবেলা হলেই সেরকম খাওয়া দাওয়া করছে, ড্রিঙ্কস সব কিছুই চলছে আর কি। এবার একদিন সন্ধ্যের পর বলছে আজকে আমরা রাত্রেও কাজ করবো। সেই দিন ওরা একটু দেশি মুরগি টুরগি সব এনেছে, এনে রান্না করবে, 2 জনের উপর দায়িত্ব দিয়েছে, তোরা রান্না বান্না করবি এখানে, সব করবি, আমরা 8 জন ওখানে কাজ করতে শুরু করবো, 8 জন কাজ করবো। আর মাঝে মধ্যে এসে ওরা 2-1 জন করে কাজ করছে বা ভাঙছে, আবার কেউ ফেলছে মালগুলোকে, তো ওখান থেকে যে ভাঙার জিনিসগুলোকে সেখান থেকে তো বয়ে এনে এক জায়গায় জড়ো করতে হবে, ফেলতে হবে। ওরা 2-3 জন ভাঙছে, আর 2-3 জন এরকম ওরা বয়ে নিয়ে আসছে, নিয়ে বাইরে সেগুলোকে জড়ো করছে, ভাঙা ওই যন্ত্রাংশগুলো, মানে ভারী যে অংশগুলো সেগুলো, ইট, তোমার রড যেগুলো বেরোচ্ছে সেগুলোকে ভেঙে ভেঙে নিয়ে আসছে। সে তো কড়ি বর্গার সেই ওই বিম সমস্ত কিছু, কাঠের অনেক কিছু ব্যাপার, যা যা ভগ্নাংশ বেরোচ্ছে সেগুলো বয়ে বয়ে নিয়ে আসছে। এবার প্রথমে একজন হলো, বললো চল আমরা একটুখানি গিয়ে বসে একটু ড্রিঙ্কস করি। 2 জন চলে এসছে, কমে গেছে ওখানে 8 জনের মধ্যে থেকে 6 জন হয়ে গেছে, এরকম 2 জন একজন রোটেশন করতে 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 এরা 2 জন গিয়ে দাঁড়িয়েছে যারা ভাঙছে, প্রায় অনেক রাত হয়ে গেছে। কি ব্যাপার বলতো, এরা এখনো এলো না, একদম নেশা করে কি হয়ে গেছে নাকি? এরা তখনও কিন্তু একবারও মানে নেশা করেনি। বলে চল তো যাতে আমি দেখা একবার, আমি এখানে ততক্ষণ ভাঙছি, তুই এসে ফেলবি, এখানটায় অল্প জায়গাটুকু ভেঙে নিয়ে আমরা খাওয়া দাওয়া করবো, আজকে আর কাজ করবো না, কেউ আসছে না, ওদের মনে হচ্ছে আর ওরা হুঁশে নেই। বলে তুই দেখায়, তারপর এসে এই জায়গাটা ফেলে দিবি, মানে যেটুকু জমেছে সেটা ফেলে দিবি, আজকের মতো কাজ করবো না। বলে ওখান থেকে চলে এসে দেখতে গেছে যে ওরা এখানে আসেন, ও চলে এসছে। এবার যে ছেলেটি ভাঙতে, দেওয়ালটা ভাঙছে আর কি, আর এটা হচ্ছে একটু ভেতর দিকের ঘরের ভেতর ভাঙছে আর কি, ওকে পিছনের সাইডে, আর ওখান থেকে ডাকলেও শুনতে পাবে না, খুব একটা অনেকটা দূরে। এবার ওখানে ভাঙতে ভাঙতে ওরা দেওয়ালে ওই শাবলের উল্টো দিক দিয়ে মারছে, সেই গাঁইতি বা এই সমস্ত কি বলে ওগুলোর নাম আছে, সেই সমস্ত দিয়ে ভাঙছে করছে, ও নিজের মনে কথা বলছে। এবার এই ছেলেটি যে ডাকতে গিয়েছিল সবাইকে, ও ফিরে এসে বলছে কি রে তুই কার সঙ্গে কথা বলছিস? চমকে গেছে, বলছে কার সঙ্গে কথা বলছিস না, তুই কোথায় ছিলি? বলছে আমি তো তোকে ডাকতে গেলাম, ওরা বললো একটুখানি বসে যা, একটু
খেয়ে যা, আমি একটুখানি ওখান থেকে খেয়ে এলাম, খেয়ে বলতে মানে ড্রিঙ্কস আর কি। না শাবলটা ফেলে দিয়ে যাচ্ছে, বলছে তুই আর কি মারছিস? বলছি আর কি মারবো কেন, সিরিয়াস তুই জিজ্ঞাসা করবি তো সবাইকে আমি কেন এরকম করি আর কি মারতে যাবো? ও ওখানেতে পিছনে এসে কারোর সঙ্গে মানে ও যে আবার ফিরে এসছে, ও কথা ওর সঙ্গে বলেই যাচ্ছে, ওর সঙ্গে ওই যে ছেলেটি চলে এসেছিল ডাকতে তার ছদ্মবেশে কেউ কথা বলছিল ওর সঙ্গে, গল্প করে যাচ্ছে বিভিন্ন রকম ভাবে, আর সেই কথারও উত্তর দিয়ে যাচ্ছে নানা রকম ভাবে, দুজনের সঙ্গে দুজনের কমিউনিকেট হচ্ছে। এবার দুজনে তো চমকে গেছে, এবার চমকে গিয়ে বলছে চল আজকে আর কাজ করতে হবে না, পড়ে থাক, আমরা ব্যাকে যাই, ফিরে যাই বলে ওখান থেকে চলে এসছে। এই ছেলেটাই তো ওই সিচুয়েশনটা কিছুতেই তো ভুলতে পারছে না, যে আমি তাহলে কার সঙ্গে কথা বলছিলাম, তোরা ইয়ার কি মারছিস, আমাকে ভয় দেখানোর জন্য এরকম করছিস? বলছে না রে আমরা ভয় দেখাইনি, আমি সত্যি সত্যি এখানে ছিলাম। আমার সবাইকে এসে জিজ্ঞেস করছে, বলছে আমি গেছি কতক্ষণ পরে গেছি, বললো অনেকক্ষণ পরেই গেছে। তাহলে বুঝতে পারছো ওখানেতে কে ওর সঙ্গে কথা বলছিল? সে তো জীবিত কেউ নয়, ওর ওই ছদ্মবেশে ওর সঙ্গে গল্প করে যাচ্ছে। তারপরের দিন হয়ে গেছে, ওই দিন ওরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে। পরদিন হয়ে গেছে, পরদিনে বলছে যে দুজনের শরীর খারাপ, মানে এমনি রাত্রে খাওয়া দাওয়া করেছে যেহেতু ড্রিঙ্কস করেছে, শরীর খারাপ, বলছে কাজ করতে ভালো লাগছে না, বলছে তাহলে আমরা একটা দিন আজকে অফ দিই, সন্ধ্যের পর যদি শরীর ভালো থাকে, সবাই যদি তোরা কাজে লাগতে চাস তাহলে আমরা সন্ধ্যের পর কাজে লাগবো। ঠিক আছে, সকাল থেকে যে যার মতো ঘুরছে, কেউ শুয়ে আছে, রান্না বান্না অল্প হালকা করেছে, শরীর খারাপ যেহেতু দু একজনের, বলেছে আজকে মাছ ধর, বললো একটু বাজারে বাইরে বেরিয়ে ছিপ কিনেছে আর কি, কিনে ছিপ বানিয়েছে দুটো, বানিয়ে ওরা মাছ ধরেছে দুজন, আর ওই দুজনের মধ্যে মাছ ধরার নেশা ছিল আর কি। এরা ওখানে ছিপ ফেলেছে, ছিপ ফেলে হচ্ছে দুপুরের সময়, দুপুরবেলা খাওয়া দাওয়া করে দুজনে বসে বসে ছিপ ফেলছে, মানে মাছ ধরছে আর কি। তো এবার ছিপটা ফেলেছে, প্রথম দিকে খুব একটা মাছ খায়নি আর কি। এরা বলছে যে এত বড় পুকুর, আর এটা পড়েছিল, পরিত্যক্ত অবস্থায় ছিল, এখানটা সামনেটা দেখছি একটু পরিষ্কার করা রয়েছে, তার মাছ তো খাওয়ার কথা, কিছু না কিছু মাছ তো খাবেই, যেগুলোকে ওই জিওল মাছ বলে সেই সমস্তও তো খাবেই, সেগুলো আছে, কিছু মাছ খায়। ওই প্রথমে বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছে, বিরক্ত হয়ে বলে একজন উঠে চলে গেল, বলো তুই ধর, আমি খাবেন, আমি একটু শুই। এবার ও একা মাছ হচ্ছে, পুকুরের দিকে মুখ করে আছে, পিছন দিক পুরো একদম, আর ওই ঘাট থেকে কিছুটা অংশ মানে সরু রাস্তা, দুপাশটা পুরো বন জঙ্গল হয়ে আছে, ঝোপঝাড় হয়ে আছে, কিছুটা অংশ হেঁটে যেতে হবে, একদম সরু অবস্থা, মানে একজন জাস্ট পায়ে হেঁটে যেতে পারবে সেই অংশটুকুটা, জমির যেমন আল হয় যে মানে ছোট সাইজের, মানে একজন মানুষ হেঁটে যেতে পারবে, আর দুপাশটা পুরো ঝোপঝাড় হয়ে আছে জঙ্গল, সেই অনেকটা এগিয়ে গিয়ে তারপর ওদের বাড়ির ওই এটা শুরু হয়েছে, তা ওদিকটা অর্ধেকাংশ ভাঙা হয়ে গেছে মাছের। এবার এই পিছন ঘুরে মাছ ধরছে, চলে গেছে, কিছুক্ষণ পর একটা মাছ ধরেছে, কি মাছ আমি জানি না, যারা কিছু মাছ ধরেছিল, ওদের মুখ থেকে যখন পরবর্তীকালে শুনতে পাই সেটা মাছ ধরে, কোথাও মাছ ধরে যখন একটা জায়গায় রাখে, মাছ ধরে রেখেছে ওখানে, আবার ছিপটা ওখানে ফেলেছে, ও বুঝতে পারছে ওর মানে ঠিক এইরকম সাইডে ওরা আমার এইভাবে বসে আছে ধরো, ঠিক এই সাইডে মানে কেউ এরকম মুখটা একটা এরকম বাড়িয়ে এরকম একটা আওয়াজ, এরকম আওয়াজ, মানে একটা জোরে দম ফেলার আওয়াজ, এবার দমটা ফেলে এরকম একটা নর্মাল দম পড়বে, ইচ্ছা করে কেউ এরকম করার একটা আওয়াজ, ওকে কাউকে দেখতে পাইনি, পিছন ঘুরে তাকাচ্ছে, কেউ নেই। ওইটা যখন একবার হয়েছে তখন মাঝে মধ্যেই আমাকে পিছন ঘুরে তাকাচ্ছে, একটা চমকে গেছে না কিছুটা, আর যেহেতু একটা মাছ খেয়েছে একটা, ও আর একটু ঝোঁক চেপেছে যে আর একটু বসি, আর একটু মাছ খাবে, ধরবো। তো মাছ খাওয়াটা হয়তো নেশা নয়, মাছ খাওয়ার জন্য হয়তো মাছ ফেলছে না, মানে ছিপ ফেলছে না, অনেকের কি থাকে বলো, ছিপ ফেলাটা একটা ঝোঁকের মতো, একটা নেশার মতো, ও খাক আর না খাক বসে থাকবে চুপ করে, এক্স্যাক্টলি এরকম আছে কিছুটা, আমার মধ্যেও আছে সেটা, আমাদেরও খুব ইচ্ছা করে। এইবার তারও ওরকম হয়েছে, ও না প্রথমবার আমি চমকে যেত, মাঝে মধ্যে এরকম পিছনে তাকাচ্ছে, কেউ আসছে কিনা দেখছে, আওয়াজ শুনতে পাচ্ছে, কেউ হেঁটে আসার আওয়াজ শুনতে পাচ্ছে, তাকাচ্ছে, কিছু দেখতে পাচ্ছে না, ধরেছে। আবার এরকম দু একটা মাছও ধরা হয়ে গেছে। এইবার আস্তে 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 সন্ধ্যের সময় নেমে আসবে, এবার ও উঠে, এবার মশা কামড়াচ্ছে প্রচুর, ঝোপঝাড় তো প্রচুর মশা কামড়াচ্ছে, এবার ও উঠে আসবে সেরকম সময়, তবে লাস্ট বলছে এই মনে মনে ভাবতে বলছে এইটাই আমার লাস্ট, তো ফেলছি আর ফেলবো না, এবার উঠে চলে, মশা কামড়াচ্ছে প্রচুর, ফেলেছে, বেশ কিছুক্ষণ করে আছে, বলছে আবারও ওই ঠিক এরম সাইডে মুখটা, মানে পুরো মুখটা দেখতে পাইনি আর কি,
পুরো মুখটা দেখতে পাইনি, কেউ একজন ওকে বলছে কিরে কটা মাছ পেলি, কিরে কটা মাছ পেলি, এইভাবে। আর মাছ ধরতে গেলে দেখবে অনেকে একটা এ থাকে যে জোরে কথা বলে না, নাকি মাছ চলে যাবে, এবার একটা মিথ আছে যে জোরে কথা বলবো আস্তে আস্তে মাছ পালাবে। ঠিক এরকম, ঠিক কেউ এই মানে সচেতনতার সঙ্গে এবার কি যাতে মাছ ধরতে কোনো ডিস্টার্ব না হয়, আমরা ওনাকে জিজ্ঞাসা করি, ধরো কেউ বন্ধু মাছ ধরছে বা কেউ ধরছে নর্মাল, কেউ জিজ্ঞেস কি রে কটা মাছ পেলি, ঠিক ওকে ওরকম ভাবে কি রে কটা মাছ পেলি। এইটা ও যখন ঘুরেছে পুরো ঘুরে তাকিয়ে দেখছে কেউ নেই, ও তো মানে অজ্ঞান হয়ে যাবার মতো পরিস্থিতি। ওখানে ছিপ মাছ সব ফেলে রেখে দিয়ে ও দৌড় একদম ছুটে এসে দেখছে ওখানে তাঁবুর মধ্যে দুজন শুয়ে ঘুমোচ্ছে, আর বাদবাকি সবাই ওই আশেপাশে মার্কেটে বেরিয়েছে, ঘুরতে বেরিয়েছে, চা ফা খেতে গেছে, ঘুরতে গেছে, বাজার করতে গেছে, রাত্রে রান্না হবে। ও ওখানে এসে তাঁবুর কাছে এসে মানে কিছু একটা বলবে কি ও পড়ে গেছে, সেন্স নেই আর। যখন জ্ঞান ফিরলো তখন শুয়ে আছে পুরোপুরি, সবাই জিজ্ঞেস করছে কি হয়েছে, তুই এখানে শরীর খারাপ, সারা দুপুর ওখানে মাছ ধরেছিস নিশ্চয়ই, আর আগের দিন রাত্রিবেলা অনেক রাত হয়েছে, নিশ্চয়ই গ্যাস ট্যাস হয়ে ভুলভালে হয়েছে, তুই তাই মাথা ঘুরে পড়ে গেছে। ও ঘাড় নাচ্ছে যে না সঙ্গে এই হয়েছে। আমাকে একজন এসে বললো, প্রথমে আমি না নিঃশ্বাসের আওয়াজ পেয়েছি, আর আমাকে দ্বিতীয়বার কেউ এসে বললো কি রে কটা মাছ পেলি। এরা তখন এর মধ্যে কেউ যেন মধ্যে বানিয়ে বলছে এরকম উল্টো পাল্টা, এবার হয় না কি রকম, যে ছেলেটা এরকম বানিয়ে বলছে সে বলছে চলো আমি দেখি কি আছে, আমি কাউকে যেতে হবে না, তোর ওখানে ছিপ পড়ে আছে তো মাছ রেখেছিস বললি, বালতি নিয়ে গিয়ে রেখেছিলিস, দেখছি আমি গিয়ে নিয়ে আসছি। ও সোজা গেছে ওখানে গিয়ে সন্ধ্যাবেলা টর্চটা নিয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, টর্চ নিয়ে গেছে ওখান থেকে, ছিপগুলোকে তুলেছে, মাছ শুদ্ধ, মাছের বালতি কিচ্ছু নেই। কি বলছো? ওটা কি পালিয়ে এসেছিল ওখানে ছুটে। ওকে, ঠিক আছে, এবার যে জিনিসটা বসেছিল একটা কাঠটুলের মতো একটা জিনিস ছোট, যেটাতে বসে মাছ ধরছিল আর কি, সেটাকে তুলেছে, ছিপগুলোকে তুলেছে, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাঁজ করেছে, এত সাহসও, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গুটিয়েছে দুটো ছিপকে গুটিয়ে, দুটো ছিপকে ওখানে দাঁড়িয়ে নিয়েছে, টুল নিয়েছে, নিয়ে আবার টর্চ নিয়ে চলে এসেছে। বলে কয় আমি তো গেলাম, আর তুই মাছ পাসনি, মিথ্যা কথা, গ্যাস দেওয়ার জায়গা পাসনি, তুই তো মাছই পাসনি। বলছে তোর কোনো মাছ সমেত কোনো বালতিই নেই, কিছু মাছও নেই, বালতিও নেই, বালতি নিয়ে গেছিস তুই। এবার যখন যে ওর সঙ্গে মাছ ধরতে গিয়েছিল বলে না বালতি তো আমি বয়ে নিয়ে গেছি নিজে, ও মিথ্যা কথা বলছে না, বালতি তো নিয়ে গেছিলাম, তুই ভালো করে দেখেছিস? বললো হ্যাঁ ভালো করে দেখেছি। বল চ দেখবি চ। বলে যে মাছ ধরছিল বিকেলবেলা ওর সঙ্গে, মানে দুপুর থেকে ওর সঙ্গে ছিল, যে চলে এসেছিল বিরক্ত হয়ে, ও আর ওই যে ছেলেটি ছিপ গুটিয়ে নিয়ে এলো, ওরা দুজন আবার গেছে দেখতে, গিয়ে চারিদিক টর্চ নিয়ে দেখছে কোথাও কিছু নেই। বেড়ালেও যদি বালতিটাকে মুখে করে নিয়ে যায়, বালতি আর বেড়ালে কত দূরে মুখে করে নিয়ে যাবে, এক্স্যাক্টলি, বালতিটাকে উল্টে ফেলে দিয়ে মাছটাকে ধরে নিয়ে চলে যাবে। ওরা পুকুরের চারিদিকটাও দেখছে যে বালতিটা যদি নিচে পড়ে গিয়ে থাকে, পড়বে না ওখান থেকে, অনেকটা ভেতর দিক, ওখান থেকে পড়তে পারে না, বালতি নেই, ওরা ফিরে আসে। এ তো অবাক হয়ে গেছে যে বালতিটা তো দেখতে পাচ্ছি না। ছাড়, বাদ দিয়ে সব কর, তুই রেস্ট কর, তোকে কাজে ফাজে এখন করতে হবে না, আমরা আজকে ভাঙতে লাগবো বলে ওরা যে কজন ছিল ওরা ভাঙতে লেগেছে। আর যে দুজনের শরীর খারাপ ছিল ওরা ওখানে শুয়ে আছে, ঘুমোচ্ছে, এরা তিনজন তাঁবুতে রয়েছে, বাদ বাকি ওরা রাত্রিবেলায় ভাঙতে শুরু করে, সকাল থেকে তো কাজ করেনি আজকে, রাত্রিবেলা ওরা ওই হ্যালোজিন ওখানে লাগিয়ে জ্বালিয়ে দিয়েছে, জ্বালিয়ে দিয়ে মানে যেগুলো মেটাল লাইট আর কি, যেগুলো বড়, সেগুলো জ্বালিয়ে দিয়ে ওরা আবার ভাঙার কাজ শুরু করেছে। এবার ভাঙছে, মানে ওরা যত দেওয়ালে ভাঙছে বলছি তো নূপুরের আওয়াজ শুনতে পাচ্ছে সবাই, নূপুরের আওয়াজ, হ্যাঁ দেওয়ালে মারছে, নূপুরের আওয়াজ শুনতে পাচ্ছে, হয় নাকি এরকম সবাই, আচ্ছা তারপর দেওয়ালে মারছে, নূপুরের আওয়াজ শুনতে পাচ্ছে। ওরা ওখানে তো ওই শাবল টাবল সব ফেলে রেখে দিয়ে তার মধ্যে চলে এসছে। প্রথমে একজন বলছে দেখি আমি মেরে দেখি, ভাঙছি, শুনতে পাচ্ছে না, নূপুরের আওয়াজ শুনতে পাচ্ছে, কিছুতেই হচ্ছে না। এবার ওই দেওয়ালটা ভাঙলে এবার সিঁড়িটা ভাঙতে হবে, এবার ওপরে ওটা সিঁড়ি, মানে এই ডান দিকের সাইডের, ওরা প্রথমে ওই দিক ভেঙে ভেঙে আসছে পরে, এবার এই বিল্ডিং এর ওপরে ওটা সিঁড়ি দিয়ে উঠে ওপরটা ভাঙবে আর কি। এবার এই দেয়ালটা অর্ধেকটা ভেঙে দিয়ে সিঁড়ির কাছ থেকে ওরা উপরে উঠে তো ওপরটাও ভাঙতে হবে, তাই ওই সিঁড়িটা ভাঙবে না, ওইটুকুটা ভেঙে আজকের মতো শেষ করবে। ওই দেয়ালটা যখনই ভাঙছে তখন ওই রকম আওয়াজ শুনতে পাচ্ছে, মানে পরিষ্কার বুঝে নাও যে কেউ ওটাকে ভাঙতে বাধা দিচ্ছে বাড়িটাকে। এরাও হচ্ছে আর কাজ করতে চাই না, কারণ ওর কথাটাও বিশ্বাস করেছে সবাই, যে কি যে কটা মাছ পেলি, এই কথাটা বিশ্বাস করেছে, আর কেউ ভাঙতে চাইল না। ওরা ওখান থেকে মাঝ বেঁধে বললো আমরা যতদিন কাজ করেছি আপনি কিছু দিলে দিন,
আপনার মানবতার খাতিরে, কিন্তু আমরা এখানে থাকাটা আমাদের পক্ষে সম্ভব না, আমরা এরকম ভয় পাচ্ছি, এইখানে ভূত আছে। ডাইরেক্ট একদম ওর বাবাকেই বলছে, আমার বন্ধুর বাবাকেই বলছে যে এখানে ভূত আছে, আমরা কাজ করবো না। আর এখানকার দোকানদারদের সঙ্গে কথা বললাম, সবাই বলছে এখানে ভূত আছে, আপনারা আমাদেরকে এই কটা ছেলেকে ওখানে পাঠিয়ে দিলেন, এরকম করে ভূত আছে, আমাদের জীবন সংশয় হয়ে যাবে, আমরা কাজ করবো না। বলে ওরা কাজ বন্ধ, ভাঙা বন্ধ। ভাঙা ততদিন বন্ধ রইলো, তারপরে তো লকডাউন হয়ে গেল। লকডাউন হওয়ার পর মানে তারপরে ওরা আমাদের কাছে আসে, ওখানে আসার পর পুরো কাজ বন্ধই ছিল। এবার আমাদের কাছে এসেছিল যে এতদিন এত কিছু কাজ ভাঙা আটকে রয়েছে, তাহলে কি করা যাবে। একদম ঠিক আছে, চলো আমাকে আবার গিয়ে দেখতে হবে। এই দেখতে যাবো করেই লকডাউন হয়ে গেল। ঠিক আছে, মানে লকডাউনের আগে এসেছিল? লকডাউনের আগে সময়টা, এটা ধরো ওই পুজোর সময় 19-এ। আচ্ছা, পুজোর সময় এরকম সময়, তারপরে তো বোধহয় 20 ফেব্রুয়ারি এরকম সময় থেকে তো মনে হচ্ছে লকডাউনটা শুরু হলো, এরকম বোধহয় ওই কি হ্যাঁ মার্চ এরকম সময়। তারপরে ওই দুর্গা পুজো চলে গেল, লকডাউন এসে গেল, আমার আর যাওয়া হয়নি ওখানে দেখতে যাবো যে আবার গিয়ে দেখে আসবো, যাওয়ার হয়নি। আর এই ভাঙার কেসগুলো হয়েছে তার আগে মানে আমি ওই 2018 ওখান দিয়ে এসেছি, তার কিছুদিন পর থেকে ওখানে ভাঙা টাঙার কাজগুলো শুরু হয়েছে। তারপরে যেহেতু সবাই চলে যায়, ওরা আমাদের কাছে আসে, তারপরে আমি যে আবার দেখতে যাবো, সেটা আবার দেখতে যাওয়া হলো না, লকডাউন পড়ে গেল। লকডাউনটা এবার শেষ হবে, উঠবে, রেস্ট্রিকশন তখনও চলছে। ও আবার বলছে যে তুমি একবার চলো, গেলে যাওয়ার হলো না, এতদিন হয়ে যাচ্ছে, তুমি একবার যাও। ঠিক আছে চলো, আমি একদিন যাবো। তাহলে আমি যাবো যখন, আমার পিসির বাড়ি হয়ে ওখানেও যাবো, তো তোমার ওখানটাও দেখবো, তুমিও এসো। বলে ও এখানেও এসে ছিল, আমিও আমার পিসির বাড়ি থেকে ঘুরে এসে ওর ওখানে ঢুকলাম। ঢুকে ওখানে দেখছি চারিদিক ঘুরে ঘুরে দেখাচ্ছে, যেটুকু অংশ ভাঙা আছে বা বিল্ডিংটুকু ভাঙা হয়নি আর কি, অর্ধেক অংশটা ভাঙা হয়েছে, অর্ধেকটা তো এখনো ভাঙা বাকি। আমি ওই সিঁড়িটা দিয়ে নুপুরের আওয়াজ পাচ্ছিল, সেই সিঁড়ি দিয়ে ওপর দিয়ে উঠলাম। ওপরে উঠে গিয়ে বেশ কিছুক্ষণ দেখলাম চারিদিক। আমার না খুব মানে একটা পুরো বাড়িতে গেছি, এছাড়া কিছু বুঝতে পারছি না, মানে যে কিছু ফিল হচ্ছে না যে একটা পুরো বাড়িতে গেছি, সেইটুকু। এবার যত আমি ওখানে থাকছি, মানে আস্তে আস্তে আমি জিজ্ঞাসা করছি যে গাড়িটা কত দিনের পুরনো, কি হতো না হতো, কারা ছিল, কি হয়েছিল, এই সমস্ত আমি পুরনো, তুমি তোমার বাবার মুখ থেকে নিশ্চয়ই শুনেছো কি হতো না হতো। দু একটা কথা আমার খুব অল্প পুরনো কথা, অল্প দু একটা বলতে, যে আমাদের এরকম এত জমি ছিল, এরকম জমিদারি ছিল, এত কিছু ছিল, দুর্গাপুজো হতো, এই হতো সেই হতো, বলছে দুর্গাপুজো বন্ধ হয়ে পড়ে আছে এতদিন ধরে, এরকম হচ্ছে। বলছে দুর্গা দালানটা ভাঙবো না, দুর্গাপুজোটা আবার নতুন করে শুরু করবো, এখানটা যতটুকু জায়গা বিক্রি হয়, দুর্গা দালানটা যেমন আছে থাক, পোস্ট অফিসটা যেমন আছে থাক, ওটাকে রিনোভেট করে রাখবো, পুজোটা আমি করবো, এটা আমার খুব ইচ্ছা, দুর্গা পুজোটা চালু করা। এইসব গল্প হচ্ছে, আমি আছি আর ওই আছে, আর কেউ নেই। এবার ও তারপরে ফোন করলো, যে লোকটি কন্ট্রাক্টর কাজ করেছিল, ওকে ডাকলো, বললো আমি এসছি, আসুন দেখা করে যান একবার। ও সঙ্গে সঙ্গে না মোটামুটি মিনিট 15-20 মধ্যেই ও সাইকেল নিয়ে চলে এলো। ও এসে দাঁড়িয়ে কথা হচ্ছে, আমার সঙ্গে পরিচয় করালো, যে এরকম ব্যাপার। বললো ঠিক আছে দাদা, আমি আর একটা জায়গায় আমার যাওয়ার আছে, তাহলে আপনারা এরপর যখন আসবেন, আবার তো ভাঙা নিশ্চয়ই শুরু করবেন, আবার কবে কি করবেন বলুন, এবার তো ফেলে রাখলে হবে না, সব জঙ্গল হয়ে যাচ্ছে, পড়ে থাকছে। মানে ওই যে রডগুলো যেগুলো বেরিয়েছিল লোহার, একটাও নেই, সব ঝেপে দিয়েছে আর কি, লোকজন নিয়ে চলে গেছে। ওই ইটের ধ্বংসস্তূপ ছাড়া কিছু ভাঙার পড়েই নেই, সব নিয়ে চলে গেছে। বলছে এইবার তো শুরু করুন, ওর তো একটা ধান্দা আছে। বললো হ্যাঁ শুরু করবো, সেই জন্যই এত চেষ্টা চলছে, আমার বন্ধুকে নিয়ে এসেছি। ও আমার পরিচয় বলেনি যে আমি কি কারণে গেছি বা কি দেখতে গেছি, বলছি আমার বন্ধুকে নিয়ে এসেছি, এখানেই বাড়ি আশেপাশে, ও একটু দেখবে, তারপরে শুরু করে দেবো আবার, এবারে একদম আর থামবো না, আর আমি নিজে থাকবো, ও বলছে আর কি। ওই কন্ট্রাক্টর বলছে আমি নিজে থাকবো, দাঁড়িয়ে থেকে একদম পুরো কাজ করি, এবার জায়গাটা পুরো বিক্রি করাবো, আপনি থাকবেন তো, আমাকে সাপোর্ট করবেন তো, হেল্প করবেন। বলছে হ্যাঁ হ্যাঁ আমি আছি, কোনো চিন্তা নেই, আমি সব দিক থেকে একদম কোনো চিন্তা নেই, ভালো খদ্দের জোগাড় করবো, সব বলছে। বলে ও চলে গেল কথা বলতে থাকে। এবার আমাকে বললো চা খাবে, আমি বললাম না আমি তো চা খাই না। বললো ঠিক আছে একবারে বেরিয়ে, আমি একটু মাথাটা ধরেছে, বলছে মাথাটা ধরেছে, আমি অনেকক্ষণ বসে আছি সেখানে, একটু পরে একবারে যখন বাড়ি যাবো তখনই চাটা খাবো। ঠিক আছে। এবার আস্তে আস্তে বলতে বলতে আমরা ওই সিঁড়ি দিয়ে নামছি। এবার আমি বললাম না, যতক্ষণ আমি ওই বাড়িটা ছিলাম, যত দেরি হচ্ছে আমার, তত না আমার নিজস্ব একটা মনে হচ্ছে না, আমার গা ভারী, মানে আমার পা চলছে না, পা এগোচ্ছে না। মানে আমি সচরাচর জোরে হাঁটি করি, কিন্তু আমার না পা এগোচ্ছে না, আমি না যেতে পারছি না, আমাকে মনে হচ্ছে না কেউ একটা আকর্ষণ হচ্ছে কিছু একটা, মানে চুম্বক যেমন টেনে ধরে, আমি আমার নিজের ক্ষমতা হারাচ্ছি, আমি সেটা ফিল করতে পারছি। আমি ওকে তখন ছেলেটাকে বললাম যে তুমি কি কিছু ফিল করছো? বলছে কি ধরনের তুমি বলছো বলো, কি ফিল?
বলছে একটু মানে শরীরটা ভারী ভারী লাগছে না, মানে একটু মনে হচ্ছে না কেউ টানছে বা আটকে রাখছি, নামতে পারছি না, নিজের ক্ষমতা যেন লাগছে না, উইক লাগছে। বলছে হ্যাঁ আমারও এরকম মনে হচ্ছে। আমি না কিছুটা হয়ে আমি তখন কি করলাম, আমি আমার নিজস্ব প্রোটেকশন নেওয়ার যা নেওয়ার আমি নিজের মনে মনে শুরু করার কিছুক্ষণ পর নর্মাল আমার হয়ে গেছে। এবার আমরা ওই সিঁড়ি দিয়ে নেমে আসবো, বাড়ি আসবো, এবার হয়ে গেছে, যা দেখার হয়ে গেছে, সব কমপ্লিট। এবার নেমে আসবো সিঁড়ি দিয়ে, মানে আমি একটা স্টেপ নেমেছি, আমার ওই বন্ধুটা পিছনে, আমি প্রথমে নামছি, ফোনের ফ্ল্যাশ লাইটটা জেলে নামছি, অন্ধকার হয়ে গেছে, ভেতরে তো লাইট নেই, ফ্ল্যাশ লাইটটা জেলে নামছি। আমার পিছন দিক থেকে বন্ধুটা, মানে ও আছে আমি জানি, কিন্তু যে কথাটা বলছে সেটা ও নয়, ওর গলায়ও নয়। বলছে বুঝে শুনে, ঠিক এইরকম একটা কথা বলেছিল, আমি আমার এখনো মনে আছে, যে বুঝে শুনে যাও, বুঝে শুনে যাও এই টাইপের, এবার দেখে শুনে যাবো, বুঝে শুনে সাবধানে যাও, এরকম একটা টাইপের কথা আমাকে, মানে আমি শুনতে পাচ্ছি। আর সেটা সম্পূর্ণ একটা খুব মানে মানে একদম মিহি গলায়, এটা মহিলা কণ্ঠে, আচ্ছা সাবধানে যাও বা দেখে যাও বা দেখে নাও, এরকম একটা কিছু আমাকে বলে। আমি না সঙ্গে সঙ্গে ঘুরে তাকাই পিছন দিকে, কি বললে, ওকে বলছি কি বললে। আমার বোন মানে ওই ছেলেটি আমাকে আবারও বলছে, ওই ওর গলা দিয়ে আমি মেয়ের গলা শুনতে পাচ্ছি, ও বলছে, অথচ আমাকে বলছে দেখে নাও। আমি তোমাকে বলছি আমার এখন গুজবাম্পস দিচ্ছে ওই ঘটনাটা। ও বলছে আমাকে দেখে নাবো, স্বাভাবিকভাবে আমি টর্চেটে নামছি, ও বলছে দেখে নাবো, এটা ও বলছে, কিন্তু আমি শুনছি একটা মহিলা কণ্ঠ। খুবই ক্রিপি ব্যাপারটা। আর ওই রকম একটা জায়গা, আমি একা, ও সঙ্গে ওরকম ভাবে কথাই বলছে, আমার পরিস্থিতিটা তাহলে বোঝো কি অবস্থা। আমি বললাম চলো চলো, বলে আমি এটা নর্মাল করে নেওয়ার জন্য আমি একটু জোরে বললাম, হ্যাঁ চলো নেমে আসো। ও সঙ্গে সঙ্গে পেছনে নেমে এলো, ও আমার সঙ্গে কথা বলছে না, বাইরে বেরিয়ে চলে এলো, পুরো ওই পোস্ট যেখানে ভাড়া আছে, পোস্ট ডিপার্টমেন্টটা যেখানে ভাড়া আছে সেখান দিয়েও বেরিয়ে চলে এলো। বেরিয়ে এসে বাইরে বেরিয়ে দাঁড়ালাম, ও দেখলাম আবার ঠিক আছে আসছি, আবার কথা হবে হবে, নর্মাল কথা বলছে। আমি কি ভুল শুনলাম, আমি ওকে না কিছু বলিনি, কি ভুল শুনলাম, আমি এবার সারা রাস্তাটা আমার ওইটা কানে কানে বাজতে বাজতে আসছে, আমি পুরো রাস্তাটা বাইক চালিয়ে আসছি আর আমার কানে ওটা বাজছে, যে আমি কি ভুল শুনলাম না ঠিক শুনলাম। আমি আমি নিজে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছি, যে যে সেটা বাইরে এসে নর্মাল, তার মধ্যে কোনো মানে কোনো চেঞ্জনেস নেই, কিচ্ছু নেই, সে এরকমভাবে আমাকে ওই কথাটা বললো, আমি দ্বিধাদ্বন্দ্বে ভাবতে দিয়ে ঠিক শুনলাম। আমি বাড়িতে এসে বাবাকে এই 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 ঘটনা হয়েছে, আমি দেখতে গেলাম, এই ঘটনা হয়েছে, ওরা বলছে যে আমি এরকম শুনেছি, ও মেয়ে কণ্ঠে শুনেছে, হতেই পারে নানা রকম ভাবে বলে বাবা আমাকে একটু মেক করে দেয়। কিন্তু আমার ওই রাত্রে একটু জ্বর টর এসে গিয়েছিল, মানে আমি না ওটাতে খুব মানে ভয় পেয়ে গেলাম, চমকে গিয়েছিলাম যাকে বলে, ভয় ঠিক নয়, এরকম পরিস্থিতির মুখে আমি আরো অনেক পড়েছি, কিন্তু মানে আমি চমকে গিয়েছিলাম সত্যি কথা বলতে, যেটাকে মানে আচমকা চমকে গেলে যেন, তার জন্য শরীরটা এতটা উইক হয়ে গেছে, মানে আমি নিতে পারিনি ব্যাপারটা। আমি একটু জ্বর, রাত্রের দিকে একটু হালকা জ্বরটার মতো ভাব এসেছিল, তারপর নর্মাল পুরোপুরি হয়। এবার আমি বাবাকে আমি বললাম যে এই কন্ডিশন হয়েছে, আমি ভয় তো খুব একটা পাইনি, তো এইটা হয়, ওর মুখ থেকে এরকম শুনতে পাই। এবার তার পরের দিন ওরা ফোন করে, আমার ওর বাবা ফোন করে বলে যে ছেলে তো ইয়ে, তুমি তো দেখে এসেছো বাবা, তো কি বুঝছো, বাবার সাথে কথা হয়েছে তোমার? হ্যাঁ কথা হয়েছে, আপনাকে আমি পরে জানাবো করে আরো 1 মাস কেটে গেছে, ওরাও যোগাযোগ করেনি। আর ওরা না এই বিষয়টা খুব একটা মানে যে কি বলবো এন্থু রয়েছে এটার মধ্যে, যে করতে হবে অতটাও দিচ্ছিল না। আর ওর যে আর একটা কাকা রয়েছে, সে একটু তার মধ্যখানে একটু বেঁকে বসেছিল, ওটা বিক্রি করার ব্যাপারে, জায়গাটা আবার বিক্রি করবে সেই নিয়ে একটু বেঁকে বসেছে, দুজনের মধ্যে একটু ঝামেলা শুরু হয়েছে, যার কারণে ওরা এটাকেও আর গা দেয়নি খুব একটা। আবার যোগাযোগ করে, আবার মাঝখানে কেটে গেছে। আমি বললাম আর মাঝে মাঝে আপনারা এতদিন পর পর যোগাযোগ করলে বলছেন এরকমভাবে, আমিও তো নিজেও ভুলে যাচ্ছি, আমি তো নানা রকম কাজে থাকছি, বিভিন্ন রকমের তো ভুলে যাচ্ছি, এটা তো ঠিক করতে হবে। বললো হ্যাঁ ঠিক তো করতে হবে, কী করা যায় এরকমভাবে। এরকম ঠিক আছে, বাবা একটা জিনিস দেবেন বলেছেন, তো আপনারা এটা নিয়ে যান, নিয়ে গিয়ে ওই ছেটান চারিদিকে দিয়ে কাজ শুরু করুন, দেখা যাক কী হয়। বলে ওরা ওখানে ভাঙার কাজ, আবার ওই একটা জল আমাদের বিশেষ, ওরা ওখানে ছিটে দিয়ে ওই মানে পজিটিভ জায়গাটাকে ফিরিয়ে এনে ভাঙার কাজ ওখানে শুরু হয়। ভাঙা টাঙার কাজ সমস্ত কিছু শুরু হয়ে যায়, ভাঙা হয়ে যায় পুরো পোস্টের যে জায়গাটা, ওই বিল্ডিংটা বাদ দিয়ে, পুরো দুর্গা দালান বাদ দিয়ে পুরো পুরোনো জায়গাটা পুরো ভেঙে সমান হয়ে যায়। সমান হয় ওরা আবার মানে ওই ভদ্রলোককে দিয়ে এবার বিক্রি করার জন্য ওরা লোকজন, এবার আর বিক্রি হচ্ছে না, খদ্দের আসছে কেউ কিনছে, মানে কিনবে বলে কথা দিয়ে যাচ্ছে, ফিরে চলে যাচ্ছে,
কেউ কিনতে চাইছে না, কেউ দামে পোষাচ্ছে না, এরকমভাবে হচ্ছে, এরকম হচ্ছে। তার মধ্যখানে একজন আসেন, একজন মুসলিম ভদ্রলোক, দেখতে আসে জায়গাটা, উনি বলেন আমি পুরোটা নিয়ে নেবো, পুরোটা নিয়ে নেবো, পুরো এটা বিক্রি, ও কিনে, ওর বিজনেস ওই রকম, ওটা মানে ও পুরোটা নিয়ে ও আবার বিক্রি করবে, লটপ্লট করে জায়গাটাকে একটু প্রমোটিং করবে বা কিছু জায়গাটাকে চেঞ্জ করবে, ও এবার বা খালি জায়গা বিক্রি করবে, ওর ওটা বিজনেসের মধ্যে পড়ে, ও পুরো জায়গাটা কিনে দিতে চায় মুসলিম ভদ্রলোক। সেরকম ডিল হয়, ভালো মোটা টাকার একটা ডিল, মানে তুমি বুঝতে পারছো অনেকটা জায়গা, মানে মানে কোটি টাকার কেস ওখানেতে বিক্রি হবে পুরো জায়গাটা, পুরো জায়গাটা মানে ওদের সঙ্গে পুরো সিস্টেমেটিক্যালি পুরো জায়গাটা বিক্রি হয়। যে ওই বিক্রি ঘর মূলে ছিল আর কি, যে ওই যে বললাম সাইকেলে করে এসেছিল যে ভদ্রলোক, কন্ট্রাক্টর প্রথম থেকে এর সঙ্গে যুক্ত হয়, সে হঠাৎ করে সাইকেল নিয়ে মানে বাড়ি থেকে ফিরছিল, ওখানে একটা জায়গা আছে ফিটার রোড বলে, অনেকে জানে, ধনেখালির ওদিককার লোকেরা না জানে, ফিটার রোড বলে একটা জায়গা আছে, রোড ক্রস করার সময় ওকে একটি মানে ছোট হাতি, যে বাচ্চা হাতি যে গাড়িগুলো, ছোট লরি যেগুলো, সেই লরিতে ধাক্কা মারে, মারা যায়। মারা যায়। আর ওখান থেকে একটু বেশি দালালি নিয়েছিল আর কি, ভালো রকম পয়সা নিয়েছিল, মারা যায়। এবার ওটা সবাই খবর পায় যে কি হয়, মারা গেল এরকম করে। এবার ওখানে তো ওই জায়গাটা বিক্রি করে দেওয়ার পর এবার এই জায়গাটাকে রিনোভেট করবে, পোস্ট জায়গাটাকে রিনোভেট করে, এবার গভর্নমেন্টের সঙ্গে কথাবার্তা বলে, ওদের ডিপার্টমেন্টের নানা রকমের চিঠি চাপাটি ব্যাপার আছে, ওদের সঙ্গে কমিউনিকেট হতে শুরু করে। ওরা বলে দুর্গা দালানটাকে তাহলে আমরা ঠিকঠাক করে এবার আমরা পুজো শুরু করবো, দুর্গা দালানটাকে ঠিকঠাক করে পুজো শুরু করবো। আর ওই প্লটেতেই এবার ওই মুসলিম ভদ্রলোকের সঙ্গে কথা বলে যে আপনি যদি এখানে, আপনার তো অনেক প্লট আছে, আপনি তো এদিকে অনেক জায়গা আছে, এই আশেপাশের চত্বরে কোনো যদি একটা সুন্দর জায়গা দেখে দেন, আমরা সেখানে একটু একটা মানে গেস্ট হাউস মতো করবো, আমরা এই পুজোর সময় আসবো বা ঘুরতে কোনো সময় আসবো, একটা ফার্ম হাউস টাইপের করবো, সেখানে এসে থাকবো। আর এই পুজোর সময় তো পুজো করতে গেলে তো আমাদের এসে থাকতে হবে, আর থাকতে গেলে তো একটা জায়গা করতে হবে, তো আমরা এই জায়গাটায় আমরা বাড়ি করে থাকবো, কেন এটা অভিশপ্ত, এটা ওই সপ্তাহে এখানে আমরা থাকবো না, আপনি যতই যাই করুন আমরা এখানে থাকবো না। মুসলিম হজর অফার দিলেন যে আমি তো এখানে একটা প্রমোটিং করবোই, তো এখানে আপনি একটা তো নিতেই পারেন, এখানে থাকতে পারেন, আপনাকে আমি একদম এতে করে দেবো, চিন্তা নিয়ে ওই বিষয়ে আপনাকে ভাবতে হবে না। বললো না, এরা বলছে না, আমি ওখানেতেই আলাদা করে আপনি একটা জায়গা দেখে দিন, আমি ওখানেতে বাড়ি করব বা ওখানে আর পুজোটা শুরু করা যাবে না। যেমন কাজ করে পয়সার অভাব নেই, বিক্রি করেছে অতটা টাকা যাবে, কোনো ব্যাপার নেই, একটা জায়গা দেখিয়ে দিয়েছে ওখান থেকে ওই 1 কিলোমিটারের মধ্যেই, ওখানে একটা জায়গা দেখিয়ে দিয়েছে রাস্তার ওপরে, ওই জায়গার ওপরে ওখানেতেও একটা একতলা বাড়ি বানিয়ে দিয়েছে, একটা ছোটো বাড়ি, বেশি বাড়ি না, ভেতরে নিচে 2 কামরার একটা ঘর, 2 কামরা 2টো ঘর, রান্নাঘর, মানে একদিন মানে পুজোর সময় এসে থাকার মতো করে ওটা বানিয়ে নিয়েছে। এবার বানিয়ে নিয়ে এবার পুজোর তোড়জোড় শুরু করেছে, দুর্গা পুজোর সময় এসছে, পুজোর সম্ভবত এটা ওই 22-23 সালের কাছাকাছি, 2023-এর দুর্গা পুজোর সময় সম্ভবত, এরকম সময় ওরা এবার সেই বছর থেকেই পুজো শুরু করবে দুর্গা দালান। সেই মতো ওখানকার থেকে দুর্গা পুজোর কাজ ফাজ সমস্ত কিছু শুরু করেছে, কাজ হবে, মানে ঠাকুর তৈরি হবে, ঠাকুর নিয়ে আসা হবে। ওরা বললো ঠাকুরে আমরা তো যদি দেখাশোনা করতে পারবো না এখন থেকে, ঠাকুরটা নিয়ে আসা হবে, আমরা পঞ্চমীর দিন থেকে এখানে চলে আসবো, পঞ্চমীর দিন ঠাকুর একদম মণ্ডপে ঢুকিয়ে দেওয়া হবে, তারপরে আমরা পুজোর কাজ শুরু করবো। কারণ আগে থেকে যদি এখানে প্রতিমা তৈরি করানো হয়, যেটা আমাদের আগের সময় নাকি চলতো বংশেরতে, ওখানে দুর্গা দালানের নাকি ঠাকুর তৈরি হতো, বলছে সেটা রাখতে গেলে তো আমাদের 1 মাস আগে থেকে দেখাশোনা করতে হবে, কেউ থাকে না ওখানে, শুধু দুর্গা দালানটুকুই আছে, আর এই পোস্টের এই পোস্ট যে ভাড়া রয়েছে সেটাও আছে। আর এই পোস্টের মানে পোস্ট ডিপার্টমেন্টটা, যেটা পোস্ট অফিসটা, যেটা রিনোভেট করার পর যখন ওদের ভাড়া দিল, ভাড়াটা আরও একটু বেড়েছে, এবং পোস্ট ডিপার্টমেন্ট কী করলো, দুটো ফ্লোরই নিয়ে নিল ওরা, আগে তো শুধু নিচের তলা ছিল, ওরা ওপরের ফ্লোরগুলো যে কটা ঘর ছিল নিয়ে নিল, ওরা নিয়ে ওখানেতে ওদের অফিস শুরু করলো, ব্যাংকিং সিস্টেম চালু করলো, ওদের বিভিন্ন ঘর নেওয়ার জন্য নিয়েছে। এবার ভেতরে শুধু সামনে পোস্ট ডিপার্টমেন্ট আর ভেতরে দুর্গা দালান, আর কিছু নেই, তার মানে দেখাশোনা করারও ওইভাবে হবে না। ঠিক আছে, একটা ঠাকুরের দালানে অর্ডার, মানে যে ঠাকুর তৈরি করে পটুয়া, তার কাছ থেকে অর্ডার দিয়ে পঞ্চমীর দিন ওরা এসে ওখানেতে ঠাকুর পুজোর কাজ শুরু করলো, মানে ঠাকুর ঢুকিয়ে দিল, লোক ভাড়া করে নিয়েছে, ঠাকুর দেওয়া হলো, ব্রাহ্মণ ঠিক হয়ে ব্রাহ্মণের কাজ শুরু করলো, নবপত্রিকার কাজ, পরের দিন থেকে ওই একটা বেলতলার পুজো হয়, ষষ্ঠীর দিনের একটা পুজো আছে, সে সমস্ত পুজো পাঠ শুরু হয়ে গেছে। বাট এরা এখান থেকে পঞ্চমী দিন, ষষ্ঠীর দিন ওই দিন আর বাড়ির মহিলারা কেউ ওখানে আসেনি, মহিলা বলতে ওর মা, ওর শাশুড়ি মা আর ওর ওয়াইফ, 3 জন, আর এর বাবা, ছেলে, ওর শ্বশুরমশাই আর শালা, আমার ওই বন্ধু শালক আর কি, এরা এই কজনই আছে, এই কজনই ওরা পুজোটা করছে, খুব ছোট করে, মানে খুব যে আড়ম্বর করে করছে তা নয়। ওরা বলছে যে এবার আস্তে আস্তে
আমরা করব। এবার আমার যে ওদিক থেকে কলকাতা থেকে যারা বন্ধু বান্ধব সব আসবে সপ্তমী অষ্টমীর দিন, এবং দুপুরের দিকে নিমন্ত্রণ করা আছে, আশেপাশে দু একজনকে নিমন্ত্রণও করেছি, পুরনো যাদের বাড়ি রয়েছে ওখানকার ওদের জ্ঞাতি গোষ্ঠী যারা রয়েছে আশেপাশে তাদেরকেও নিমন্ত্রণ করেছে। এরকম খাওয়া দাওয়ারও একটা অ্যারেঞ্জমেন্ট করেছে, কিন্তু ছোট করেই করছে আর কি। এবার যেটা হলো সেটা হচ্ছে পঞ্চমী ষষ্ঠীর দিন রাত্রিবেলা এর শ্বশুরমশাই, ওর বাবা, ও আর ওর শালা সবাই মিলে এবারে 1 কিলোমিটার হেঁটে হেঁটে ওরা ওই নতুন বাড়ির যেখানে আছে সেখানের দিকে যাচ্ছে, হেঁটে হেঁটে বেরোচ্ছে। এবার বেরিয়ে যাবে, এবার ও মানে বাঁ দিক দিয়ে ধরো যাচ্ছে, বাঁ দিক দিয়ে এবার রোডটা ক্রস করবে, রোড ক্রস করে বাড়ি দিয়ে যাবে, মানে 1 কিলোমিটার হেঁটে চলে এসছে দুর্গা দালান থেকে, ওর নতুন বাড়ির এখানে চলে এসছে। রোড ক্রস করতে যাবে, এবার উল্টো দিক থেকে একটা বাইক আসছিল, বাইকটা ওর শালাকে ধাক্কা মারে, সে হাত ফাত ভেঙে একসাথে, হাত ভেঙে গেল, মানে পড়ে গেল সঙ্গে সঙ্গে, সোপাটে মেরেছে, জোরে স্পিডে মেরেছে। যদি বয়স্ক মানুষ হতো খুব মুশকিল হতো, যদি একটু ইয়ং তবু সামলে নিয়েছে নিজেকে যতটা পড়ে যায়, অত জোরে মেরেছে আর কতটা হাতটা ভাঙে, একদিকে যেদিকে লাগে সেদিক থেকে হাতটা ভেঙে যায়, পড়ে যায়, মাথাতে অল্প চোট লাগে। ওখান থেকে সেই রাত্রিবেলায় কাণ্ড, পুজোর সময় এরকম ঘটনা ঘটতে থাকে, মানে প্রথমেই কিন্তু বাধা পড়ে গেল, পুজোর মুখে বাধা। পরের দিনও ঠাকুরমশাই নানা রকম ফিরিস্তি দিয়ে দিল যে কি আপনাদের এরকম হচ্ছে, আপনাদের তো এই জায়গাটা এরকম ছিল, আপনারা শুরু করেছেন, এরকম প্রায়শ্চিত্ত ক্রিয়া করুন, আপনাদের বাড়ির তো অনেক ইতিহাস আছে, অনেক কিছু আছে। এবার ওই দুর্গাপুজো আমারও নিমন্ত্রণ ছিল। এবার আমি যাবো বলছিলাম, ঠিক আছে যাবো, এর মধ্যে তো পুজোর মধ্যে তো যাবো, কোনো একটা দিন যাবো। এবার আমি ওখানে গিয়েছিলাম হচ্ছে নবমীর দিন দুপুরে, লাঞ্চ করে দুপুরবেলা আমি ওখানে গেছি, ফাঁকা এমনি জাস্ট একবার গেছি দেখা করে আসবো। আমি প্রথমে গেলাম দুর্গা দালানের ওখানে, দেখলাম দুপুরবেলা কেউ নেই, ভেতরটা ঢুকলাম। এবার আমি যখন ঢুকছি তো আমারও তো কিছুটা একটুখানি লাগছে, কেউ নেই। আর ওই সামনের গেটটা হালকা করে ভিজানো ছিল, আর দুর্গা দালানের ওপর দিয়ে গার্ড করে, রেলিং দিয়ে গার্ড করে দিচ্ছে, যাতে কুকুর টুকুর না ঢুকে গিয়ে নষ্ট করে দেয়, এখানে তো ভোগ টোগের ওই ফল মূল্য তো রয়েছে, এটা কিছু না করে দেয়। কেউ নেই, আমি ওখানে দেখলাম, ওকে দাঁড়িয়ে ফোন করলাম, তুমি কোথায়, তোমাদের দুর্গা দালানের এসে দাঁড়িয়ে আছি। বলছে আমরা তো সবাই বাড়িতে, এখন তো কেউ নেই, তুমি এখানে চলে এসো। বলে আমি ওখান থেকে গিয়ে ওদের বাড়িতে গেলাম, ওখানে বসে কথা হলো, কথাবার্তা হয়ে একটু খাওয়া দাওয়া করে ওখান থেকে এবার বিকেল হয়েছে, বেরিয়ে এসে এবার সবাই ওরাও দুর্গা দালানে চলে এসেছে, সন্ধ্যারতির আয়োজন করতে হবে, নবমীর সন্ধ্যারতি লাস্ট ধনুচি নাচ ওরা নিজেরাই নিজেদের মতো করে করবে। আমাকে বলে থেকে যাও, আমি যে না, আমাকে থাকলে হবে না, আমার পাড়ার পুজোতেও অংশগ্রহণ করতে হবে, থাকতে হবে, পাড়ার পুজোর দায়িত্ব থাকে। আমি ওখান থেকে বেরিয়ে চলে এলাম। নবমীর দিন রাত্রিবেলার ওই ধনুচি নাচের সময় আমার ওই বন্ধুর ধনুচি নাচের ওই আগুন থেকে ওর পাঞ্জাবি যে পড়েছিল, পাঞ্জাবিতে পরে পাঞ্জাবি ধরে গিয়ে ওর একটা সাইডের কিছু অংশ পুড়ে যায়, বন্ধুর পুড়ে যায়, ওই পোড়া দাগ এখনো আছে। এবং আমার ফোন করে রাত্রিবেলা যে এরকম আমি একটা বিপদ হয়ে গেছে, এই যে পুড়ে গেছি এরকম। কি হচ্ছে বলো তো, এই জায়গাটা কিছু একটা তো বাধা তো হচ্ছেই, কোনো একটা জায়গায় বাধা হচ্ছে। পুজো আমি বাবার সঙ্গে এটা নিয়ে কথা বলছি, কি করা যায়। বলে পুজো মিটে গেছে, বিজয়া দশমীর সময় তুমি একবার এসো, আমি বিষয়টা নিয়ে কথা বলা হোক, কি কারণে এই জায়গাটা এরকম হচ্ছে, যেখানে দুর্গা পুজো হচ্ছে, যেখানে এই তোমার নতুন করে বাড়ি করলো, বাড়ির মধ্যে কোনো প্রবলেম নেই, কিন্তু ওই জায়গায় কিছু করতে গেলেই তোমাদের এত কিন্তু প্রবলেম কেন হচ্ছে, বাধার মুখে। তোমার ও বললো আমার শ্যালকের এরকম অ্যাক্সিডেন্ট, ওখানে এই সমস্ত ঘটনা, মানে পাজেলড হয়ে যাচ্ছে ওখানে কিছু করতে গেলে। এবার ওই যে টাকাটা ওটা যেটা লাভ পেয়েছে, ওইটা যে কিছু ইনভেস্ট করবে কোনো জায়গায়, সেখানেও ক্ষতি হয়ে যাচ্ছে। যে টাকাটা ওরা বিক্রি করে যে লাভ করেছে, যেটুকু অংশ পেয়েছে ওর কাকা এবং ওর বাবার ভাগের মধ্যে, সেইটা যে কোনো জায়গায় ইনভেস্ট করছে, কোনো জায়গায় কাজে লাগাতে যাচ্ছে, সেই জায়গাগুলোও মানে নষ্ট হয়ে যাচ্ছে। মানে ওখানকার কোনো কিছু জিনিসই শুভ হচ্ছে না, এমন কন্ডিশন। এবার ওখান থেকে ওরা এলো, এসে বলা যেতে পারে তাহলে কি করা যেতে পারে। বলো ঠিক আছে, বাবা বললেন ঠিক আছে, এটা কিছু করতে হবে, ওখানে তোমরা এক কাজ করো, ওখানে একটা পূজা পাঠের ব্যবস্থা করো, একটা শান্তি সস্তায়ন ক্রিয়া একটা ওখানে করো। এর বেশি ওখানে কি করবে, ওখানে কাকে ওখানে তন্ত্রমন্ত্র কি প্রয়োগ করবে ওখানে, কি তোমাদেরকে জন্য যাতে তোমরা উন্নতি করতে পারো, তার জন্য তোমাদেরকে যা প্রোটেকশন যা কিছু দেওয়ার সেটা করা যেতে পারে। আর ওখানে একটা পূজা পাঠ, দুর্গা পুজো হয়েছে, এর থেকে আর বড় কি হতে পারে। দুর্গাপুজো নিশ্চয়ই ভালো করে হয়েছে, ভালো পুরোহিত করেছে। বলে হ্যাঁ, খুব ভালো পুরোহিত করেছেন, কোনো অসুবিধে নেই, পুরো পাঠ উনি প্রাজ্ঞ ব্যক্তি, পুজো পাঠ তো করেছেন। তাহলে তারপরেও কেন এরকম হচ্ছে? বাবা আমাকে তারপর বললেন যে এদের বংশগত কোনো অভিশাপ ওই জায়গায় রয়েছে, ওই মানে মাটিতে অভিশাপ হয়ে রয়েছে ওই জায়গায়, এবং ওখানে নিশ্চয়ই কোনো রকম কোনো প্রেত যে কিন্তু আটকা পড়ে রয়েছে, যার এখনো পর্যন্ত কিন্তু মুক্তি লাভ হয়নি, এবং এক থেকে একাধিক হতে পারে, যার জন্য এই ঘটনাগুলো ঘটছে।
এবার আমি ওদের সঙ্গে কমিউনিকেট করলাম, আমি ওদের বাড়িতে গেলাম। প্রেত আছে কিন্তু সেখানে তো দুর্গাপুজো হয়েছে, হ্যাঁ, তা সত্ত্বেও সেই প্রেতগুলোর কোনো গতি হয়নি। কোনো গতি হয়নি, কিচ্ছু হয়নি। ও তো বাধা হচ্ছে নানা রকম, ওখানে কিছু করতে গেলে, পুজো করতে যাচ্ছে তো, পুজো করার পঞ্চমীর দিন, ওই ষষ্ঠীর দিন রাত্রেই তোর অ্যাক্সিডেন্ট হয়ে গেল। এবার হতে পারে সেগুলো নর্মাল, কিন্তু হচ্ছে তো, এইগুলো তো কিন্তু পরপর পরপর হয়েই যাচ্ছে, এগুলো তো হয়েই যাচ্ছে। তখন আমার বাবা আমাকে এই কথাগুলো বললেন যে এখানে একটা কিছু এদের পাস্ট একটা কিছু ব্যাপার আছে, একটু জানার চেষ্টা করিস। আমি ওদের বাড়িতে গেলাম, তোমাদের সঙ্গে কথা আছে, ডিটেলস কথা জানতে হবে। তখন ওদের কাছে বাড়িতে গিয়ে আমি যেগুলো জানতে পারলাম সেগুলো কিন্তু এবার অরিজিনাল, মানে যে নকশাল পিরিয়ডের সময়কার ঘটনা। আচ্ছা, নকশাল পিরিয়ডের সময়কার, ওখানে নকশাল পিরিয়ডের আগের ঘটনাটা তোমাকে আগে বলি। আগের ঘটনাটা, আগে ওদের কিন্তু বাড়িতে জমজমাট ছিল, অনেক মানুষজন ছিল, আরো ছিল ওর আরো একটা কাকা ছিল, আরো অনেকে ছিল, ওই বাড়ির মধ্যে সবাই থাকতো সেই সময়। এবারে আস্তে 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 দুর্গাপুজো তখন চলতো। এবার নকশাল পিরিয়ডের সময় কি হয়, ও না ওই বাগান পরিষ্কার করার জন্য লোক লাগাতো, লেবার লাগাতো, তাদেরকে ঠিকঠাক করে পয়সা দেওয়ার জন্য একজনকে মেরেছিল। ওদেরই বাড়ির একজন কেউ, মানে পূর্বপুরুষ, সেই সময় একজন লেবার সেই বাগান পরিষ্কার করতে গিয়ে কিছু একটা চুরি টুরি করেছিল, কিছু একটা, তাকে মেরেছিল। এবার সেই মারার খবরটা পাড়ায় তার সেই শ্রমিক যে লেবার, সেই গিয়ে তার পাড়া থেকে রোডে গিয়ে যায়, এরকম বাবু, ওই বাবু মেরেছিল, ওই বাড়িতে মেরেছে, এরকম ছেলেটা এরকম একটা ফল পেরেছে, সেই জন্য মেরেছে। সেই খবরটা নকশালদের কাছে যায়, যে বেটা তো ভালো নয়, এ নিজেও কাউকে সাহায্য করে না, উল্টে গরিবদেরকে এভাবে মারছে, বলে চল ওদের লুট করবো। এই মেন্টালিটি নিয়ে ওরা নকশালরা ঢোকে, তোরা লুট করতে ঢোকে বাড়ির মধ্যে লুট করতে ঢুকে। এবার ওরা ভেতরে ভয় দেখাতে শুরু করে যে কি আছে তোমাদেরকে বার করো, এরকম তোমরা এরকম করেছো। এবার ওদের সঙ্গে যখন কমিউনিকেট চলছে, তখন ওদের মধ্যে একজন যে মেরেছিল সে ওখানে বেরিয়েছে, তোদের এত বড় সাহস, তোরা কোথায় ঢুকেছিস জানিস না, বলে ওদের সেই লম্বা, সেই দুনলা যে বন্দুকগুলো হয় বড় বড় আর কি, সেইগুলো বার করে এনেছে। আর এরা তখন দেখে, এরা তো বলছে তোরা আমাদেরকে বন্দুক দেখলি, বলে এরা ওখান থেকে, এরাও ওই তখনকার ওই যে সেই পাইপ গানের মতো জিনিস সেই সময়কার যেগুলো পাওয়া যেত, সেই সব বার করে, ভোঁজালি, কাটারি, এইসব বার করে, মানে প্রথম যে করেছিল ওকে পুরো কুপিয়ে দেয়। বাড়ির সবাই, যে কজন ছিল বাড়িতে, প্রত্যেককে। এবার এর বাবা, এর কাকা, এদের যে শরিকি যারা ছিল, এদের অংশটা, এরা তো কলকাতা থাকতো, এরা তখন ওখানে থাকতো না, এরা যার কারণে বেঁচে যায়, নাহলে এরাও কেউ বাঁচতো, সবাইকে সব বাড়ির মধ্যে কাউকে রাখেনি। ইভেন একজন পালিয়ে যাচ্ছিল, একজন ছুটে, মানে ওখান থেকে বেরিয়ে পড়েছিল একজন ছুটে, তাকে সবার সামনে, আর ওরা ঢুকেছিল রাত্রি নয়, দিনের বেলা, সবার সামনে রাস্তার ওপর ফেলে কুপিয়েছিল, সবার সামনে ফেলে কুপিয়েছিল। বাচ্চাদেরও মেরে দিয়েছে, কাউকে বাঁচায়নি, রাখেনি, প্রত্যেককে। মানে একটা কি হচ্ছে, ওরা গিয়েছিল জাস্ট ভয় দেখিয়ে ওখানে লুটফুট করে নিয়ে চলে আসবে, ওদের উদ্দেশ্য ছিল অন্য, যে লুটফুট করে নিয়ে এসেছিল, যাদেরকে মেরেছে গরিবদের কিছু মানে বিলিয়ে দেবে, কিছু মানে টাকা পয়সা যা পাবে, আর কিছু অংশ ওদের ফান্ডে রাখবে, যাতে ওরা ওদের কাজকর্ম চালিয়ে যেতে পারে, ওদের যা যা উদ্দেশ্য বা যা কিছু, সেইটা করতে গিয়ে এদের সঙ্গে একটা মারামারি পরিস্থিতি তৈরি হয়, যার কারণে এরাও রেগে যায়, রেগে গিয়ে তখন এই কাণ্ডটা ঘটে, এবং ওদের বাড়ির মধ্যে প্রত্যেককে মেরে দেয়। এখানেই শেষ নয়, এই যে এতগুলো মানুষের যে বিদেহী ব্যাপার, সেখানে তো একটা, ওখানে ওই রক্তের একটা অভিশাপ তো রয়েছেই, তার সঙ্গে সঙ্গে যেটা হয়েছে, আর একটা পাস্ট ঘটনা আছে, যেটা এরও আগেকার ঘটনা, এই সময়কার ঘটনা, যার নকশালদের রাগও কিন্তু এর মধ্যে একটা ছিল, তার মধ্যে নকশালদের মধ্যে একটি ছেলে যে ছিল, ওদের এই গ্রামের একটি ছেলে, সেই ছেলের সঙ্গে ওই বাড়ির একটি মেয়ের সম্পর্ক ছিল। তখনকার দিনে তো অত এখনকার মতো তো দেখা বা অত সম্পর্ক, তখন চিঠি, এই সমস্ত কিছু ব্যাপার ছিল, সেই সমস্ত চিঠি কোনোরকম ভাবে ওদের বাড়ির লোকের হাতে ধরা পড়ে। মেয়েটিকে খুব টর্চার করে, ভীষণভাবে বকাঝকা করে, মেয়েটিকে বলে যে অন্যত্র বিয়ে দিতে হবে, বিয়ে দিয়ে দেওয়া হবে তোমাকে, কলকাতায় চলে যেতে হবে তোমার থেকে। মেয়েটি ওই জন্য কিন্তু বাড়িতেই গলায় দড়ি দিয়ে বাড়িতে আত্মহত্যা। সেই রাগটা এই যে ছেলেটি ছিল এর মধ্যে, এরও একটা রাগ মধ্যে ছিল, এই যে এতগুলোকে কুপনোর পিছনে ওই একটা রাগও ছিল যে আমার প্রেমিকা মারা গিয়েছিল, একটা প্রতিশোধও কিন্তু ওর মধ্যে, ওই ছেলেটির মধ্যে ছিল। ওই নকশালদের সঙ্গে মিশে যায়, মিশে গিয়ে পরবর্তীকালে ওই অ্যাকচুয়ালি ও কিন্তু প্রতিশোধ নেবে বলে যায়নি, ওখানে গিয়েছিল লুট করে নিয়ে আসবো, ওদেরকে ভিখারি করে দেবো, আমাকে তো এরকম করলি, ওর সঙ্গে সংসার করতে দিলি না, মেয়েটাকে মরে যেতে হলো,
তোদেরও ভিখারি করে দেবো, এরকম ছিল। মারবে বলে কিন্তু সে যায়নি যে মেরে দেবো, কিন্তু ওই যে যেটা হয়েছে সিচুয়েশনের জন্য হয়েছে। এবার ওখানে ওই যে বলা মহিলা কণ্ঠ, সেই বিদেহী, মানে অনেক কিছু রয়েছে এই জায়গাটার মধ্যে। মানে ইট ইজ নট আ পার্টিকুলার ইনসিডেন্ট যেখানে পয়েন্ট এ পয়েন্ট বি রয়েছে, এটা ওভারঅল একটা জিনিস, ওভারঅল জিনিস, এত দিন ধরে জিনিসটা মানে চলে এই জিনিসটা ফিল করতে হবে কিন্তু একদম মানে এই পুরোপুরি feel ঘটনাটা করতে হবে। বোঝার জন্য। কিছু কিছু ঘটনা আছে বা কিছু আছে, এটা তো এই ঘটনা, এইটাতে বলতে পারবো না কেউ এলো চুল খুলে দাঁড়িয়ে হেঁটে যাচ্ছে বা সামনে দাঁড়িয়ে পড়ছে, এগুলো তো অতিরঞ্জিত করার বলার নয়, অ্যাকচুয়াল এটা হয়েছে, যে হয়েছে এইগুলোই হয়, এক্স্যাক্টলি এইগুলোই হয়। এবং তার পরবর্তীকালে ওদের ওখানে যে বাধা কাটানোর যে সমস্ত পূজাপাঠ, আমাদের হিন্দু শাস্ত্র মতে যে সমস্ত বাধা কাটানোর জন্য পূজাপাঠ ওখানে করা হয়, সেই অভিশাপ প্রেত মুক্তির যে সমস্ত ক্রিয়া, সে সমস্ত ক্রিয়াগুলো ওখান থেকে করা হয়, বাবা করেন, আরও বাবার সঙ্গে আরও অনেকে ছিলেন যারা এই পৌরোহিত্য জগতের সঙ্গে যুক্ত, যারা বৈদিক কাজকর্ম করেন, বৈদিক কাজকর্ম তারা বৈদিকের মতো করেন, তন্ত্রের দিকটা বাবা করেন। এই সমস্ত দিকের উভয়ের মেলবন্ধনের পর কিন্তু ওই জায়গাটাকে, পুরো ওদের ওই পরিবারটাকে কিন্তু অভিশাপের মুখ থেকে বাঁচানো হয়। এতগুলো মানুষের জীবন ওই জায়গায় গেছে এবং বিদেহী হয়ে গেছে তারা ওই জায়গায়, তাদেরকে মানে রীতিমতো কুপিয়ে কুপিয়ে মারা হয়েছে নৃশংসভাবে। বুঝতে পারছি, অসাধারণ ঘটনা ছিল দেবজ্যোতি। মানে আমি জানি না, এই ঘটনাটা শোনার পর খুব ভারাক্রান্ত লাগছে, আর বিশেষ কথাও বলতে পারছি না। এবং মানে আমি ওই যখন শুনেছিলাম, আমার বলছি না, আমি যখন তোমাকে বলছিলাম ওই ছেলের গলায় ওটা তো আমার সঙ্গে হয়েছে ওই জায়গায়, আমি শুনেছি নিচে, Exactly. আমি শুনেছি। এবার হয়তো কেউ ভয় পাবে না, অনেকে মনে হবে যে কেউ একটা ছেলে যদি মেয়ের নাকের সুরে গলা করে সেটা আলাদা, কিন্তু একজন বলছে, তুমি বলছো আমাকে, কিন্তু তোমার গলার মানে আওয়াজটা হি ওয়াজ পার্শিয়ালি পজেসড, ভূতের ভর ছিল ওই সময়টার উপর, প্রেতের ভর ছিল। তার আগেই তো আমার কিছুটা গা ভারী হয়ে যাচ্ছিল, আমি যেতে পারছিলাম না ওই জায়গা থেকে, এগুলো হয়। এবং তারপরেই আত্মহত্যার একটা প্রেমে সে ব্যর্থ হয়ে সেই জায়গায় আত্মহত্যা করেছে। এগুলো তো এখনো হচ্ছে, এখনো অনেকে সেই জায়গায় অ্যাটেম্প করে গেছে। তাদেরকে মানে এই ঘটনাটার থেকে তাদের প্রতি মানে যারা বিফল বা হচ্ছে, যারা বা নিজের জীবন শেষ করে দিচ্ছে, বা অনেকে আমাকেও মানে করে যে দাদা ভালো থাকবো কি করে, বা নানা রকমভাবে অনেকে মেসেজ করে, তোমার কাছেও নিশ্চয়ই অনেকে করে, প্রত্যেকে জানতে চাই আমার জীবনে ভালো থাকবো কি করে, ভালো থাকবো কি করে, আমরা ডিপ্রেশন থেকে বেরোবো কি করে। বা তাদের জন্য একটা কথা আমি বলি সবাইকে সবসময়, যে কোনো সিচুয়েশনকে বা যে কোনো কিছুকে অ্যাকসেপ্ট করতে হবে, গ্রহণ করতে হবে। যদি আমরা সেই জিনিসটাকে গ্রহণ করি, গ্রহণ করার পর দেখবে আস্তে আস্তে সেটা কিন্তু, আমরা ধরো কারোর প্রতি, আমরা ধরো এক্স গার্লফ্রেন্ড কারুর বা কারুর এক্স বয়ফ্রেন্ড, প্রথমে রাগ হয় তার প্রতি, সে কেন ছেড়ে চলে গেল, সে কেন আঘাত দিল। একটা সময় পর সময়ের স্রোত যখন বইতে বইতে একটা সময় চলে গেল, তখন আর তখন ভাবলে মনে হয় ওই রাগটার কোনো মানেই ছিল না। এখানে আমি একটা কথা বলি, মানে আমি এটা খুব ছোট বয়সে বুঝতে পেরেছিলাম, এবং আমাদের মধ্যবিত্ত পরিবার, সেই জায়গা থেকে একটা ছেলে খুব ভালোভাবে এটা আরো বেশি রিলেট করতে পারে। মানে আমি না কারুর থেকে ছোটবেলা থেকেই আমি এটা বলছি, আমার এই রিয়েলাইজেশনটা ক্লাস 10-এ হয়েছিল, ঠিক আছে? আমি যদি কারুর থেকে কিছু এক্সপেক্ট না করি, তাহলে আমার এক্সপেকটেশনটা ফুলফিল হবে না, এই ব্যাপারটা থাকছে না একদম। আর আমি যদি কারোর থেকে এক্সপেক্ট করছি, ইন রিটার্ন পাচ্ছি না, আমার সব থেকে বেশি কষ্ট হবে। তো কারোর থেকে কিন্তু কিছু এক্সপেক্ট করাটা আমি তখন থেকেই প্রায় ছেড়ে দিয়েছিলাম। ছেড়ে দেওয়াটা একবারে হয় না, এটা প্র্যাকটিস করতে করতে তারপর একদম আস্তে আস্তেই হবে সেটা। আর এই জিনিসটা যখন হয় না লাইফে, তারপরেও অনেক প্রবলেমস আসবে, অনেক কষ্ট আসবে, অনেক কিছু হবে, পুরোপুরি তুমি এক্সপেকটেশন ছাড়তেও পারবে না। বাট যতটা পেন এক্সপেকটেশন থাকলে হতো, তার থেকে কম পেন হয়। একদম। আমি তো মানে সমস্ত কিছুটাকে গ্রহণ করে নিতে হবে, গ্রহণ করলেই দেখবে কোনটা ভালোই, রাজহাঁসের মতো গ্রহণ করতে হবে, তোমরা নিতে হবে, দুধ আর জলকে আলাদা করে নিতে হবে, তুমি দুধটা নাও, জলটা ছেড়ে ফেলো। তো এই যে গ্রহণ করার যে ব্যাপারটা, এটাকেই গ্রহণ করতে পারে। জীবনে মানুষের সমস্যা আসবেই, তাহলে মানে সূর্যের তাপ তো কখনো সমুদ্রকে শুকাতে পারে না, যতই সূর্যের তাপ হোক না কেন, সমুদ্রের জল শুকায় না। তাই নিজেকে সমুদ্রের জলের মতো তৈরি করে ফেলতে হবে। ঠিক আছে বলেছি, ঠিক আছে, থ্যাংক ইউ, ব্যাস ওইটুকু। এই গ্রহণ করার জায়গায় রাখতে হবে। এই জীবন নষ্ট করে ফেলা বা জীবন শেষ করে ফেলা, এটা একদমই কোনো বোকামি, আর এটা কারোর চয়েস হতে পারে না, একদমই হওয়া উচিত না। একদম। মানে আমি লাইফে দেখো, তুমিও গেছো, আমিও গেছি, যারা ভিউয়ার্স দেখছেন তারাও
অনেক কঠিন পরিস্থিতির একদম। মধ্যে দিয়ে গেছেন। তোমার সাথে আমার পার্সোনালি কথা হচ্ছিল অনেক বিষয় নিয়ে, আমি সেগুলো আনছি না এখানে। আমার লাইফে একটা জিনিস মনে হয়েছে, আমি যত কিছুর মধ্যে দিয়ে যাই, প্যারানর্মাল তো বিভিন্ন জিনিসপত্র ঘটেছে, বাট রিয়েল লাইফটা না, মানে যেটা তুমি কাটাচ্ছ, যেখানে প্যারানর্মালের ব্যাপারটা আসছে না দিনের বেলাতে, হয়তো খেতে বসেছো সেই সময়কার ব্যাপার, ওই জিনিস, ওই সময়, ওই কথাবার্তা, ওই খারাপ লাগাগুলো না প্যারানর্মালের থেকেও বেশি ভয়ানক। একদম। অ্যান্ড আর মানে অনেকে জিজ্ঞেস করে যে আমরা খুব সমস্যার মধ্যে আছি, আমার গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে, আমার ডিপ্রেশনের মধ্যে চলে গেছি, আমি কিছু, জীবনে এর থেকে অনেক বড় সমস্যা মানুষের আছে। আমি একটা সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম, একজন তার বাবা রান্না করছে রাস্তার মধ্যেখানে, তার ছেলেটি বা মেয়েটি খুব ছোট, তারা একটা কিছু ছাওয়া ধরে আছে যাতে উনুনটা না নিভে যায়। এর থেকে চরম বাস্তবতা আর তার থেকে বেশি কি আমরা কষ্টে আছি? আর তারাও যে অ্যাকচুয়ালি আনহ্যাপি আছে, আছে কিছু অ্যাসপেক্টে, বাট তারা কিন্তু মনের দিক থেকে অনেক বেশি স্যাটিসফাইড। একদম। আমরা যত বেশি চাই বা পাই তত বেশি আমরা আরো বেশি আনস্যাটিসফাইড হই, আরো বেশি এটা কেন পেলাম না, ওটা কেন পেলাম না। আমরা যতটুকু আছি সেতটুকুই গ্রহণ করে ভালো থাকতে হবে, এটি হচ্ছে জীবনের মূল মন্ত্র। করলে আর আর জীবনটাকে জীবনই মতো নিতে হবে। এটা তো এই একটা জায়গা তো সবাই বলে এটা, যে এটা তো আমাদের ওই ইনস্টাগ্রাম বা ফেসবুকের ডিপির মতো যেন পারফেক্ট হবে, জীবন তো জীবনের মতোই চলবে। কারুর, আমাদের আরো অনেকে আছেন, একদম হয়তো দেশের প্রধান থেকে স্টার্ট করে অনেক বড় লোক মানুষজন আছে, আমি নিজে দেখেছি তো, ঠিক আছে, নিজের লাইফে কিন্তু হয়তো কেউ সেভাবে হয়তো সুখী কেউই নেই, পুরোপুরি ভাবে সব জিনিসে সবারই প্রবলেম আছে, কিছু না কিছু প্রবলেম থাকবে। প্রত্যেকের প্রবলেম আছে, সেটা তোমার কাছে অনেক টাকা রয়েছে, তুমি বাচ্চাদের নিয়ে একটা প্রবলেম ফেস করছো, তার ফিউচারকে নিয়ে তুমি ভয় পেয়ে রয়েছো। ইভেন মানে আমাদের কিছু সাবস্ক্রাইবার আছেন ইউএসএ থেকে, তাদের সাথে কথাবার্তা হয়, লাইফস্টাইল বিশাল, বিএমডাব্লিউ, একদম। মার্সিডিজ সব রয়েছে, বাট স্টিল লাইফের এমন অনেক অ্যাসপেক্ট আছে, সবাই তো শেয়ার করে আমার সাথে কথাবার্তা, জানি না কেন হয়তো শেয়ার করতে পছন্দ করেন আমার সাথে। তাদের যে প্রবলেমসগুলো না, সেগুলো যখন আমি শুনতে পাই, জানতে পারি, আমার মনে হয় যে না, যেখানে আছি ভালো ভালো আছি। আছি, একদম এটাই। মানে আমরা যতটুকু আছি, যতটুকু পেয়েছি, সেটাই ঈশ্বরের দান এবং সেটাকেই আমাদের গ্রহণ করে ভালো থাকতে হবে। আর একটা জিনিস আমি বলতে চাই, নিজেকে না কারোর জন্য চেঞ্জ করা উচিত না। এটা চাইছে, সে সেটা চাইছে, চেঞ্জ করে নিচ্ছ বা নিচ্ছেন, সেটা না করে নিজেকে সবসময় না আপগ্রেড করা উচিত, বড় করা উচিত, বেটার করা উচিত। নিজেকে যখন উন্নত করবেন, ঠিক আছে, সেটা কিন্তু আপনার জীবনের জন্য লং টার্ম সাস্টেনেবিলিটির ক্ষেত্রে অনেকটা বেশি উপকারী হবে। যাই হোক, আজকের এই আড্ডাটা কেমন লাগলো আপনাদের সেটা কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন, অ্যান্ড সাবস্ক্রাইব টু কৌস্তবের আড্ডা। কৌস্তবের আড্ডার এই এপিসোডটা আপনারা কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন। আর কৌস্তবের আড্ডার এরকম আরও এপিসোড দেখতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন। আর একটা কথা বলছি, কৌস্তবের আড্ডা ক্লিপসের লিঙ্ক রয়েছে ডেসক্রিপশন বক্সে, তো সেই চ্যানেলটিও দেখতে ভুলবেন না। বড় পডকাস্ট শর্টে শুনুন।